বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 30শে মে 2025। আমাদের বার কাউন্সিল লিখিত ব্যাচ 2025-এর 22তম ক্লাস এবং ফৌজদারি কার্যবিধির 8ম ক্লাস। তো আমরা এখন যেটা আলোচনা করব 14তম ক্লাস। দেখেন, মানে 14তম প্রশ্ন, সরি। খালাস ও অব্যাহতির মধ্যে পার্থক্য কি? এই প্রশ্নটা গতবারও এসেছে। খালাস আর অব্যাহতির মধ্যে পার্থক্য কি? কি কি কারণে একজন আসামির বিরুদ্ধে চার্জ গঠন না করে তাকে অব্যাহতি দেওয়া যায়? কোন আসামি যদি দাবি করে যে ঘটনার সময় ও তারিখে হাসপাতালে সে চিকিৎসাধীন ছিল এবং সে যদি হাসপাতালে চিকিৎসাধীন থাকার কোনো দলিল চার্জ গঠনের বিষয়ে শুনানির সময় দাখিল করে, তবে ওই দলিলের ভিত্তিতে ওই আসামিকে অব্যাহতি দেওয়া যাবে কি? একজন আসামিকে অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে আদালত কোন কোন বিষয় বিবেচনা করে থাকেন? একই উত্তর। খ নাম্বারটা দেখেন, ম্যাজিস্ট্রেট বা দায়রা আদালতের বিচার পদ্ধতি আলোচনা করুন। আমরা যদি এই খ নাম্বারটা পড়ি, ম্যাজিস্ট্রেট বা দায়রা আদালতের বিচার পদ্ধতি, তাহলে 14-র মধ্যে যত যত প্রশ্ন আছে খ নাম্বার পড়লে খ নাম্বারের মধ্যেই বাকি সব প্রশ্নের উত্তর অটোমেটিক্যালি হয়ে যাবে। তো আমরা সরাসরি উত্তর পড়তে চলে আসি, আসেন। প্রথমে যদিও এখানে অব্যাহতি খালাস আছে, ঠিক আছে, তো অব্যাহতি খালাসের প্রশ্নটা পরে পড়বো। আগে আপনি খ নাম্বারে আসেন। খ মানে হচ্ছে আপনার 39 নম্বর পেজে, 39 নম্বর পেজে যে খ নাম্বার আছে, যে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি আর দায়রা আদালতের যে বিচার পদ্ধতি, এটা আগে আমরা একটু সামগ্রিক আলোচনা করব, তারপরে বাকি প্রশ্নগুলো আলোচনা করব ইনশাল্লাহ। তো আমরা মোটামুটি একটা ধারণা লাভ করে এসেছি। দেখেন যে মামলাটা থানায় হোক অথবা মামলাটা ম্যাজিস্ট্রেটের কাছে হোক, যার কাছেই হোক না কেন, আমলে নেবে কিন্তু সেই ম্যাজিস্ট্রেট। ম্যাজিস্ট্রেট নালিশি মামলা আমলে নেয় 190 ক। ম্যাজিস্ট্রেট ফৌজদারি মামলা, সরি, পুলিশ রিপোর্টের ভিত্তিতে আমলে নেয় 190 খ। আর মামলাটা যখন আমলে নেয়, আমলে নেওয়ার পর যদি জিআর মামলা, পুলিশ রিপোর্ট আমলে নেওয়ার সাথে সাথেই মামলাটা বিচারের উদ্দেশ্যে বদলি করে দেয় বিচারিক আদালতে। অপরদিকে সিআর মামলা আমলে নেওয়ার পরে যখন সকল আসামি হাজির হয় বা সকল আসামি জামিনপ্রাপ্ত হয়, তারপরে মামলাটা বদলি করে দেয়। তো সিআর হোক বা জিআর হোক, যে মামলাই হোক, যখন বিচারিক আদালতে বদলি করলো, তখন ওই আদালতে গিয়ে প্রথমে হয় হচ্ছে আপনার ডিসচার্জের শুনানি। ডিসচার্জ মানে ওই আদালতে গিয়ে আদালত প্রথমে ওই আসামি পক্ষ আবেদন করে যে আমারে এই মামলার অব্যাহতি থেকে, এই মামলার দায় হতে অব্যাহতি দেওয়া হোক। অব্যাহতি শুনানির এবং চার শুনানি দুইটাই একদিনে হয়। সবকিছু উভয় পক্ষের শুনে যদি আদালত আসামির অব্যাহতি না দেয়, তাহলে আসামির বিরুদ্ধে চার্জ গঠন করে এবং আসামিকে জিজ্ঞাসা করে যে আপনার বিরুদ্ধে এত এত ধারায় চার্জ গঠন করা হলো, আপনি কি দোষী নাকি নির্দোষ? তো সে যদি বলে আমি দোষী, তাহলে তার সাথে সাথে সাজা দিতে পারে অথবা বিবেচনামূলক ক্ষমতাও হতে পারে। আর সে যদি বলে যে আমি নির্দোষ, তাহলে তো অবশ্যই তার বিরুদ্ধে বিচার শুরু হলোই। তো এই যে যে মানে চার্জ গঠন করবে, এটা ম্যাজিস্ট্রেট আদালতও চার্জ গঠন করে বিচার শুরু করতে পারে, দায়রা আদালতও চার্জ গঠন করে বিচার শুরু করতে পারে। এখন কোন অপরাধের বিচার ম্যাজিস্ট্রেট আদালত করবে, কোন অপরাধের বিচার দায়রা আদালত করবে, এটা তো আসলে কিভাবে নির্ধারিত হয় জানেন? দ্বিতীয় তফসিলের, ফৌজদারি কার্যবিধির দ্বিতীয় তফসিলের 8ম কলাম, ওই জায়গায় বলা আছে প্রতিটা ধারা দণ্ডবিধির যে চুরির অপরাধ বিচার করবে কে, খুনের অপরাধ বিচার করবে কে, দস্যুতার অপরাধ বিচার করবে কে, সেই অনুসারে ম্যাজিস্ট্রেট আদালত বা দায়রা আদালত বিচার করবে। এখন যখন চার্জ গঠনের কোন মামলা বিচারের উদ্দেশ্যে, চার্জ গঠনের উদ্দেশ্যে যখন বিচারিক আদালতে গেল, তার মানে আমরা ধরতে পারি যে বিচারিক আদালত ম্যাজিস্ট্রেট আদালতও হতে পারে, আবার বিচারিক আদালত কি দায়রা আদালতও হতে পারে। তো বিচারিক আদালত ম্যাজিস্ট্রেট আদালত হোক বা বিচারিক আদালত দায়রা আদালত হোক, যাই হোক না কেন, ম্যাজিস্ট্রেট বিচারের ক্ষেত্রে কোন কোন পদ্ধতি অনুসরণ করবে এই সম্পর্কে বলা হয়েছে 241 থেকে 250। কত বলেন? 241 থেকে 250। মানে ম্যাজিস্ট্রেট আদালত বিচারের ক্ষেত্রে 241 থেকে 250 ধারার পদ্ধতি অনুসরণ করবে। পক্ষান্তরে দায়রা আদালত অনুসরণ করবে 265 ক থেকে 265 ঠ। 265 ক থেকে 265 ঠ। এখন আমরা এই ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি এবং দায়রা আদালতের বিচার পদ্ধতির তুলনামূলক আলোচনা করব, যে ম্যাজিস্ট্রেট আদালত 241 থেকে 250 পর্যন্ত কি কি করতে পারে, আর দায়রা আদালত 265 ক থেকে 265 ঠ পর্যন্ত কি কি করতে পারে। তো আসেন আমরা আগে এটা একটু পড়ি। প্রথমেই চলে আসি আমরা ধারা।
ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি সম্পর্কে 241 থেকে 250 ধারা পর্যন্ত আলোচনা করা হয়েছে। কত ধারা থেকে কত ধারা? 241 থেকে 250 ধারা। এখানে একটু ব্র্যাকেটে লেখেন বিংশ অধ্যায়, 20তম অধ্যায়। অধ্যায় কত? 20তম অধ্যায়, বিংশ। 241 থেকে 250 পর্যন্ত আলোচনা করা হয়েছে এবং এটা হচ্ছে 20তম অধ্যায় বা বিংশ অধ্যায়। অপরদিকে দেখেন দায়রা আদালতের বিচার পদ্ধতি সম্পর্কে 265 ক থেকে 265 ছ পর্যন্ত আলোচনা করা হয়েছে। ব্র্যাকেটে লেখেন ত্রয়োদশ অধ্যায়, মানে সরি ত্রয়োদশ তো না, ওই 23তম অধ্যায়, 23 23। তাহলে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি আছে হলো 20তম অধ্যায়ে, দায়রা আদালতের বিচার পদ্ধতি আছে কত অধ্যায় বলেন? 23তম অধ্যায়। ঠিক আছে, আচ্ছা। এরপরে চলে আসি কার্য পদ্ধতি। দেখেন কার্য পদ্ধতি 241 ক ধারা মতে মামলার বিচারের সময় ম্যাজিস্ট্রেটগণ নিম্নলিখিত পদ্ধতি 241 ক থেকে 250 অনুসরণ করবেন। এটার অর্থ হলো যে ফৌজদারি কার্যবিধি 241 ধারায় বলতেছে যে ম্যাজিস্ট্রেট নিম্নলিখিত পদ্ধতি অনুসরণ করবেন। নিম্নলিখিত পদ্ধতি মানে কত ধারা থেকে কত ধারা? 241 ক থেকে 250, 241 ক থেকে 250। বুঝতে পারছেন? আচ্ছা, এরপরে দেখেন 265 ক, যদি দায়রা আদালতের ক্ষেত্রে যাই 265 ক আন্ডারলাইন করবেন। 265 ক ধারা অনুসারে দায়রা আদালতে প্রত্যেকটি বিচারে পাবলিক প্রসিকিউটর রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করবেন। এটা আমরা প্রিলিতে অসংখ্য বার পড়েছি যে দায়রা আদালতে প্রতিটি মামলা বিচারে রাষ্ট্রপক্ষে অংশগ্রহণ করবেন কে? পাবলিক প্রসিকিউটর। তাহলে দায়রা আদালতে প্রত্যেকটি বিচারে পাবলিক প্রসিকিউটর রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করবেন, এই কথাটা বলেছে 265 ক। অপরদিকে 265 খ দেখেন, 265 খ ধারা অনুসারে 265 গ ধারার বিধান অনুসারে অভিযুক্তকে দায়রা আদালতে হাজির করা হলে পিপি অভিযুক্তের বিরুদ্ধে অভিযোগ বর্ণনার মাধ্যমে নিজ বক্তব্য শুরু করবেন। মানে 265 খতে বলছে যে দায়রা আদালতে রাষ্ট্রপক্ষে মামলা তো পরিচালনা করবে পিপি, এটা তো 265 ক। আর পিপি সবার আগে বক্তব্য শুরু করবে, এটা বলছে 265 খ। সবার আগে বক্তব্য শুরুর যে অধিকার, এটা বলে রাইট অফ প্রি অডিয়েন্স। রাইট অফ প্রি অডিয়েন্স বাংলাদেশ লিগাল প্র্যাকটিশনার্স এন্ড বার কাউন্সিল অর্ডারের 26 অনুচ্ছেদে বলছে যে রাইট অফ প্রি অডিয়েন্স আছে কার জানেন? অ্যাটর্নি জেনারেলের। রাইট অফ প্রি অডিয়েন্স আছে অ্যাটর্নি জেনারেলের। তাহলে আমরা এটা বলতে পারি যে দায়রা আদালতে রাইট অফ প্রি অডিয়েন্স কার আছে? পিপি। তাহলে 265 পথে বলা আছে যে দায়রা আদালতে রাষ্ট্রপক্ষে প্রতিটা মামলা বিচার শুরু করবে পিপি। আর 265 খতে বলছে যে দায়রা আদালতে এই সবার আগে বক্তব্য শুরু করবে কে? পিপি। বুঝছেন? আচ্ছা, আমরা চলে আসি তারপরের পয়েন্টে। দেখেন অব্যাহতি বা ডিসচার্জ। অব্যাহতি বা ডিসচার্জ দেখেন 241 ক ধারা অনুসারে চার্জ গঠনের শুনানি শেষে যদি আদালত মনে করে যে অভিযোগ ভিত্তিহীন, তাহলে চার্জ গঠন না করে অভিযুক্তকে অব্যাহতি দিবে। চার্জ গঠনের শুনানি শেষে বলতে বোঝানো হচ্ছে যে ওই চার্জ গঠনের আগে যে শুনানি হয়, অব্যাহতির শুনানি শেষে বললে ভালো হতো। অব্যাহতি, এই অব্যাহতির আবেদনটা, অব্যাহতির যে দরখাস্ত, এটা কে দেয় জানেন? অব্যাহতির দরখাস্ত দেয় আসামি। অব্যাহতি, অব্যাহতি হলো যে চার্জ গঠনের আগে, চার্জ গঠনের আগে আসামি পক্ষ আবেদন করে প্রাথমিকভাবে যে মামলার যে নথিপত্র এফআইআর, তারপরে যে এজাহার, এফআইআর 161 164, মেডিকেল সার্টিফিকেট, এই সবগুলো বিবেচনা করে আসামি যদি মনে করে যে মামলায় আসলে তাকে অন্তর্ভুক্ত করার মতো বা তাকে এই মামলায় বিচার করার মতো কোনো যৌক্তিক কারণ নাই, তাহলে আসামি যে আবেদনটা করে সেটাকে বলে অব্যাহতি। তো চার্জ গঠনের আগে এই শুনানিটা হয়। তাহলে এই শুনানি দেখেন, আমরা একটু পড়ি যে চার্জ গঠনের শুনানি, আন্ডারলাইন করেন, চার্জ গঠনের শুনানি এবং অব্যাহতি আবেদনের শুনানি একই দিনে হবে। মানে যেদিনই অব্যাহতি আবেদনের শুনানি হবে সেই দিনই কি হবে বলেন? চার্জ গঠনের শুনানি হবে। অভিযুক্তকে অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে আদালত যা যা বিবেচনা করবেন, এখন অব্যাহতি দেওয়ার সময় আদালত কি কি বিবেচনা করবেন একটু শুনে নেওয়ার কথা আগে, তারপরে লিখি। অব্যাহতি দেওয়ার সময় বাদী পক্ষের আইনজীবীর জবানবন্দি নেবেন, আসামি পক্ষের আইনজীবীর জবানবন্দি নেবেন,
বাদী পক্ষের যদি কোনো কথা বলার থাকে তার কথাও শুনবে, আসামির যদি স্বয়ং কিছু বলার থাকে তাও শুনবে। বাদী পক্ষের যত কাগজপত্র আছে মানে মামলার নথিপত্র মানে হলো ধরেন নালিশি দরখাস্ত বা এজাহার, তারপরে আপনার ওই যে 161 164 মেডিকেল সার্টিফিকেট, এগুলাই হলো মামলার নথিপত্র। এইগুলা সব কিছু বিবেচনায় নিবে অব্যাহতি আবেদনের শুনানির সময়। তবে ওই দিন আসামি যদি নতুন কোনো কাগজ দেয় বা আসামি যদি ওই মুহূর্তে কোনো কাগজ আসামির তরফ থেকে দিতে চায়, ধরেন প্লি অফ অ্যালিবি দাবি করতেছে, আসামি দাবি করতেছে যে ইওর অনার, যেদিন অপরাধটা সংঘটিত হয়েছে সেদিন আমি ছিলাম অন্যত্র, এই যে দেখেন যেদিন অপরাধ সংঘটিত হয়েছে আমি ভারতে ছিলাম, এই যে আমার ভিসা বা যে হোটেলে ছিলাম সেই হোটেলের কাগজপত্র, আসামির দাখিলকৃত কাগজপত্র বিবেচনা ওই দিন নেওয়া হবে না। বুঝতে পারছেন? উচ্চ আদালতের নজিরে আছে, যে একটু পরে আসতেছি, উচ্চ আদালতের নজিরে আছে যে চার শুনানির সময় সব কিছু বিবেচনা করবে, একটা জিনিস ছাড়া। অব্যাহতির আবেদনের সময় সব জিনিস বিবেচনা করবে, একটা জিনিস ছাড়া। সেই জিনিসটা হলো আসামি যে কোনো নতুন যদি কাগজপত্র দেয় বা আসামি যে অন্যত্র ছিল, এই দাবিটা অব্যাহতির আবেদনের শুনানির সময় বিবেচনা করা হবে না। আর অব্যাহতি আবেদনের বিবেচনার মানে অব্যাহতির আবেদনের শুনানির সময় বিবেচনা যে করা হবে না, এটা আবার কোথায় বলছে? এটা বলছে উচ্চ আদালতের নজিরে। বুঝতে পারছেন? এই যে একটু পড়ি দেখেন, অভিযুক্তকে অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে মামলার নথি ও তথ্য দাখিলকৃত যাবতীয় কাগজপত্র বিবেচনায় নেবেন রাষ্ট্রপক্ষ, অভিযুক্তের জবানবন্দি শুনবে। রাষ্ট্রপক্ষ অথবা কি অভিযুক্তের জবানবন্দি শুনবেন। তবে আন্ডারলাইন করেন, তবে অভিযুক্ত কর্তৃক দাখিলকৃত, আন্ডারলাইন করেন, অভিযুক্ত কর্তৃক দাখিলকৃত কোনো কাগজপত্র বিবেচনায় নেওয়া হবে না। নজরুল ইসলাম বনাম রাষ্ট্র, 50 DLR 103। লিখছেন? দেখছেন? এবং একটা জিনিস এখানে দেখেন, অব্যাহতির বিরুদ্ধে প্রতিকার রিভিশন, অব্যাহতির বিরুদ্ধে প্রতিকার রিভিশন, তাতে বাদী হোক বা আসামি হোক। এখন আপনি আবার বলবেন যে স্যার বাদী আবার কেমনে রিভিশন করে? বাদী রিভিশন করে, আসামির যদি অব্যাহতি দিয়ে দেয় তাহলে সংক্ষুব্ধ কে? রাষ্ট্রপক্ষ, তার প্রতিকার কি? রিভিশন। আর আসামির যদি অব্যাহতি না দেয় তাহলে সংক্ষুব্ধ কে? আসামি, তার প্রতিকার কি? রিভিশন। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন, যদি কখনো এভাবে প্রশ্ন আসে একটু মাথা খুলে রাখেন যে তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে, মানে যখন পুলিশ রিপোর্ট দেয় বা সিআর মামলায় তদন্ত প্রতিবেদন বা অনুসন্ধান প্রতিবেদন দেয়, তার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের প্রতিকার হলো নারাজি, নাকি? আর তদন্ত প্রতিবেদনের বিরুদ্ধে আসামির কোনো প্রতিকার আছে? এই মুহূর্তে কোনো প্রতিকার নাই। আসামি যেটা আবেদন করতে পারে ডিসচার্জের আবেদন করতে পারে, আর ডিসচার্জও যদি তাকে না দেয় তাহলে তার প্রতিকার আছে কি? রিভিশন। তো এই যে যে অব্যাহতিটা দিচ্ছে ম্যাজিস্ট্রেট আদালত, এই অব্যাহতিটা দিচ্ছে কত ধারায়? 241 ক। এবং এই যে যে 241 ক, আমি যে আপনাদের একটা সামারি পড়াইলাম, এটা নিয়েই একটা প্রশ্ন আছে উপরে, যে অব্যাহতি কি, অব্যাহতির ক্ষেত্রে কোন কোন বিষয়গুলো বিবেচনা করা হয়, আসামি উন্নত চিকিৎসাধীন ছিল, এরকম কোন দাবি অব্যাহতির শুনানির সময় আদালত বিবেচনায় নিতে পারেন কিনা? বলেন তো পারেন কিনা? পারেন না। পারেন না। তো দেখেন, তো এখন যদি আমরা দেখি যে 265 গ ধারা অনুসারে দায়রা আদালত অভিযুক্তকে অব্যাহতি প্রদান করে থাকেন। এই যে যে আপনি যদি, এখানে তো আমরা তুলনা করতেছি ম্যাজিস্ট্রেট আদালত আর দায়রা আদালতের তুলনা, এই কারণে এই অব্যাহতিতে ম্যাজিস্ট্রেটের যা যা লেখছি এটা দায়রা আদালতে অত লেখা অপ্রয়োজনীয়, এটা লেখার দরকার নাই। কিন্তু যদি আহ প্রশ্ন লিখতে আসে যে দায়রা আদালতের বিচার পদ্ধতি, দায়রা আদালতের বিচার পদ্ধতি, তাইলে কিন্তু 265 গ ধারা অনুসারে অভিযুক্তকে অব্যাহতি প্রদান করে থাকেন, এইটুক লিখলে হবে না। তাহলে এই যে 241 কতে যা যা লিখছেন হুবহু সেম জিনিস আসবে কোথায়? এই দায়রা আদালতের ক্ষেত্রে। বুঝেন নাই বোধহয়? যখন আমি তুলনা করতেছি তখন এক জায়গায় বিস্তারিত লিখলে হচ্ছে, কিন্তু যখন আমি ইন্ডিভিজুয়ালি লিখতেছি, তুলনা না, ম্যাজিস্ট্রেট আদালত পরীক্ষায় প্রশ্ন আসছে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি, বা পরীক্ষা আসছে দায়রা আদালতের বিচার পদ্ধতি, তাহলে কিন্তু তানভীর এই 265 গতে কিভাবে লিখতে হবে বলেন? কিভাবে লিখতে হবে বলেন? শাহ আলম সাহেব কিভাবে লিখতে হবে? 241 কতে যা যা আছে সেভাবে লিখতে হবে, শুধু 241 কর জায়গায় আসবে কি? 265 গ। বুঝছেন? আচ্ছা বলেন। এই যে ম্যাজিস্ট্রেট আদালতে যে অব্যাহতিটা পড়ালেন, এখন বললেন যে যদি দায়রা আদালতের অব্যাহতি ব্যক্তি বলে, তাহলে কি এই দায়রা আদালতের মধ্যে যে ম্যাজিস্ট্রেটের যা যা আছে ওগুলো সব উল্লেখ করে দেবো, এই তো?
তারা তো থাকবে, তারা থাকবে। আচ্ছা, অনলাইনে যারা আছেন অনেকে ক্লাসে ঢুকতে পারতেছেন না, কারণ কি? আজকে কি কোনো সমস্যা? অনেকে আমরা জানাচ্ছে মিউট। আমি একটু আনমিউট করে দিচ্ছি, দু একজন একটু বলেন যে আপনাদের কি সবার সমস্যা হয়েছে, কি একটু জানান। না স্যার, না স্যার, আমাদের তো কোনো সমস্যা আমার দেখতে প্রথমে পাচ্ছি সমস্যা না। হয়েছিল সমস্যা স্যার, হয় এখন নাই, সমস্যা শুরুতে হবে না। ভিডিও অন হয়ে যাচ্ছে স্যার। অনেকে ভিডিও অন করে রাখছে, আমাদের পড়াশোনায় মনোযোগিতা নষ্ট হয়ে যাচ্ছে। কেউ খাচ্ছে, কেউ ড্রেস করতেছে, কেউ ঘুমায় আছে। আচ্ছা দাঁড়ান, ভিডিও অনের যেটা দেখি আমি এখান থেকে অফ করতে পারি কিনা একটু দেখে নি। আচ্ছা, তাহলে যে কথা বলতেছিলাম যে অব্যাহতি, তাহলে এই অব্যাহতি আর খালাস কি এটা নিয়ে আলাদা একটা প্রশ্নই আছে, এবং এটার উপরে প্রায় ঘুরে ফিরে প্রশ্ন আসে, গতবারও এসেছে। তো অব্যাহতি সম্পর্কে আমরা প্রাথমিকটা এক একটা ধারণা লাভ করলাম, সেটা হলো অব্যাহতি দেওয়া হয় সাক্ষ্য গ্রহণের আগে, অব্যাহতি দেওয়া হয় চার্জ গঠনের আগে। প্রাথমিকভাবে যদি মনে হয় যে ওই ব্যক্তির ওই অপরাধের সাথে কোনো সংশ্লিষ্টতা নাই, তাহলে দেয় হচ্ছে কি অব্যাহতি। এবং ম্যাজিস্ট্রেট আদালত অব্যাহতি এখানে আমরা পাচ্ছি 241 ক, দায়রা আদালত কত তানবীর? 265 গ। আর অব্যাহতির বিরুদ্ধে সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার কি বলেন? রিভিশন। আর অব্যাহতির সময় কোন কোন কাগজপত্র বিবেচনায় নেবেন না? আসামি যদি কোনো কাগজপত্র দেয় এটা বিবেচনায় নেওয়া যাবে না। ধন্যবাদ। এখন আমরা চলে আসি চার্জ গঠন। পূর্বোক্ত ধারায় অভিযুক্তকে অব্যাহতি না দিলে 242 ধারায় ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্তের বিরুদ্ধে চার্জ গঠন করবেন। যদি 241 কতে তারা অব্যাহতি না দেয়, তারা অব্যাহতি দেয় নাই মানে কি? সে সে অপরাধের সাথে তার সংশ্লিষ্টতা আছে, এটা প্রমাণিত হয়েছে। তাহলে যদি পূর্বোক্ত ধারায় অব্যাহতি না দেয়, তাহলে চার্জ গঠন করবেন কত ধারায় বলেন? 242 ধারায়। এবং আন্ডারলাইন করেন, তাকে জিজ্ঞাসা করবেন যে সে অপরাধ স্বীকার করে কিনা। চার, আপনার বিরুদ্ধে এত এত ধারায় চার্জ গঠন করা হলো, আপনি কি দোষী নাকি নির্দোষ? সে যদি বলে আমি দোষী বা নির্দোষ, সেটা পরের বিষয়, কিন্তু তারে অবশ্যই জিজ্ঞাসা করা হবে যে আপনি কি দোষী নাকি নির্দোষ। তাহলে ম্যাজিস্ট্রেট আদালত অব্যাহতি দিচ্ছে 241 ক, আর অব্যাহতি যদি না দেয় চার্জ গঠন করতেছে কত? 242। 265 ঘ ধারায় দায়রা আদালত অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে চার্জ গঠন করে থাকে। দায়রা আদালত চার্জ গঠন করে তাহলে কততে? 265 ঘ। তাহলে আপনারা, আমি একটু আবার সিরিয়ালি মনে করাই দেই। ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি 241 থেকে 250, দায়রা আদালত 265 ক থেকে 265 খ। এরপরে ম্যাজিস্ট্রেট আদালতে 241 ধারায় বলছে নিম্নোক্ত কার্য পদ্ধতি অনুসরণ করবে, দ্যাট মিনস 241 ক থেকে 250। দায়রা আদালতে 265 কতে বলতেছে যে পিপি রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করবেন। 265 খতে বলতেছে পিপি সবার আগে বক্তব্য শুরু করবেন। ম্যাজিস্ট্রেট আদালত 241 কতে অব্যাহতি দিচ্ছে। অব্যাহতির ক্ষেত্রে সব কাগজপত্র বিবেচনা করতেছে, শুধু আসামি কর্তৃক দাখিলকৃত কাগজপত্র বিবেচনা ছাড়া। আর অব্যাহতির বিরুদ্ধে প্রতিকার হচ্ছে রিভিশন। সেম কাজটা দায়রা আদালত করতেছে 265 ক। অব্যাহতি যদি না দেয় তাহলে চার্জ গঠন করবে ম্যাজিস্ট্রেট আদালত 242। ধন্যবাদ। সেম কাজটা দায়রা আদালত করতেছে কততে বলেন? 265 খ। 265 খ। আচ্ছা, এখন আমরা চলে আসি দোষ স্বীকারের ভিত্তিতে দণ্ড। কনভিকশন অফ প্লি অফ গিলটি। আচ্ছা, প্লি অফ গিলটি আসলে কি? চার্জ গঠনের সময় বা চার্জ গঠন করার পর যে দোষ স্বীকারটা করে এটারে বলে প্লি অফ গিলটি। বাংলায় দোষ স্বীকারই বলতেছে, বাট ইংরেজি টার্ম আলাদা। চার্জ গঠনের সময় যে দোষ স্বীকারটা করে ম্যাজিস্ট্রেটের কাছে বা দায়রা আদালতের কাছে, এটা বলে প্লি অফ গিলটি। কিন্তু মামলার তদন্ত পর্যায়ে ম্যাজিস্ট্রেটের কাছে 164-এ যেটা করে সেটা বলে দোষ স্বীকার বা অপরাধ স্বীকার বা স্বীকারোক্তি, এটা ইংরেজিতে বলে কি? কনফেশন। বুঝতে পারছেন? তো এখন কনফেশন আর প্লি অফ গিলটি ভাই প্রকৃতপক্ষে এক জিনিস না। কনফেশন মানে একজন ব্যক্তি ম্যাজিস্ট্রেটের কাছে 164-এ দোষ স্বীকার করলো যে আমি অমুকরে হত্যা করছি। আচ্ছা ঠিক আছে, তাহলে ওই দোষ স্বীকারের সাথে সাথে ওই ম্যাজিস্ট্রেট তো ওর সাথে সাথে সাজা দিতে পারে না, কনফেশনের ভিত্তিতে সাথে সাথে সাজা দিতে পারে না। কিন্তু প্লি অফ গিলটির ভিত্তিতে সাথে সাথে সাজা দিতে পারে। প্লি অফ গিলটি ম্যাজিস্ট্রেটের কাছেও করা যায়,
দায়রা জজের কাছেও করা যায়, কিন্তু কনফেশন করা যায় শুধু কার কাছে? ম্যাজিস্ট্রেটের কাছে। বুঝতে পারছেন? এ হলো পার্থক্য। তাহলে আমরা যদি একটু পড়ি, দেখেন চার্জ গঠনের সময় অভিযুক্ত ব্যক্তি দোষ স্বীকার করলে 243 ধারার বিধান মতে ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্তকে কারণ দর্শানোর সুযোগ দিয়ে, আন্ডারলাইন করবেন। জি, মিন্টু সাহেব কিছু বলছেন? আচ্ছা, কারণ দর্শানোর সুযোগ দিয়ে দণ্ডিত করবেন, অর্থাৎ 243 ধারায় দোষ স্বীকার ভিত্তিতে দণ্ড দেওয়া গোল্ডেন বিবেচনামূলক। আপনার লাল কলম কই? কারণ দর্শানোর সুযোগ দিয়ে। কারণ দর্শানোর সুযোগ মানে হলো, যদি বলে যে আপনার বিরুদ্ধে এত এত দ্বারা চার্জ গঠন করা হলো, আপনি কি দোষী না নির্দোষ? বললো যে আমি দোষী। দোষী হওয়ার সাথে সাথে তারা সাজা দিবে না, বলবে যে আপনারে কেন সাজা দেওয়া হবে না, আপনি কারণ দর্শান। যদি আপনি কারণ দর্শাতে না পারেন তাহলে আপনার এখন সাজা দেওয়া হবে। 265 উমা ধারায় দায়রা আদালত অভিযুক্ত ব্যক্তিকে দোষ স্বীকারের ভিত্তিতে দণ্ড দিতে পারেন। তাহলে ম্যাজিস্ট্রেট আদালত যে কাজটা করতেছে 243 ধারায়, দায়রা আদালত সেম কাজটা করতেছে কত বলেন? 265। আমরা চলে আসি সাক্ষ্য গ্রহণ। তাহলে ধরেন চার্জ গঠন হয়ে গেছে, দোষ স্বীকার করছে বা দোষ স্বীকার করে নাই, মোট কথা আদালত কোনো দণ্ড চাই নাই, তাহলে তো সাক্ষ্য গ্রহণ শুরু হবে। সাক্ষ্য গ্রহণ শুরু হয় কাদেরটা আগে? যে মামলা করছে সে তার সাক্ষীদের হাজির করবে, তার সাক্ষ্য গ্রহণ করা হবে। আর প্রতিপক্ষের আসামি পক্ষের আইনজীবী তার বাদী পক্ষের সাক্ষীদের করবে কি? জেরা। তাহলে এই যে 244 ধারা মতে ম্যাজিস্ট্রেট বা আদালত নালিশকারী বা রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ, আসামি পক্ষের সাফাই সাক্ষী, আত্মপক্ষ সমর্থনের সাক্ষ্য গ্রহণ, সাক্ষীকে সমন প্রদান ইত্যাদি করবে। আচ্ছা, একটু ব্যাখ্যা দিই, ব্যাখ্যা দেওয়ার প্রয়োজনীয়তা অনুভব করছি। সেটা হলো যে, একটা মনে রাখবেন, একটা দেওয়ানি মামলা যখন, সরি ফৌজদারি মামলা যখন চার্জ গঠন করা হয়, তখন রায়ের আগ পর্যন্ত এই মামলার কয়েকটা ধাপ আছে। 4টা ধাপ মনে করেন। ধাপগুলো কি কি? চার্জ গঠন করার পর ম্যাজিস্ট্রেট আদালত হোক বা দায়রা আদালত হোক, আগে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ করবে, মানে বাদী পক্ষের সাক্ষ্য গ্রহণ করবে। বাদী পক্ষের সাক্ষ্য গ্রহণ করার পরের ধাপ হচ্ছে আপনার 342। যখন মানে বাদী পক্ষের সাক্ষ্য গ্রহণ শেষ, তখন পাওয়ার টু এক্সামাইন দ্য অ্যাকিউজড, আসামিরে পরীক্ষা করে। এতদিন পর্যন্ত এই যে বাদী পক্ষ যে সাক্ষ্য দিছে, এতে বাদী পক্ষের সাক্ষীরা আদালতে সাক্ষ্য দিছে, আর আসামিরা প্রতি ধার্য তারিখে এসে খালি কি দাঁড়ায় আছে। এতদিন পর্যন্ত আসামিদের কাছ থেকে কিন্তু কোনো কথাবার্তা জিজ্ঞাসা করা হয় নাই। তো যখন বাদী পক্ষের সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ শেষ, তার পরের ধাপ হচ্ছে 342। 342 মানে হলো আদালত স্বয়ং মনে করলে ওই আসামিদের প্রশ্ন করতে পারে, আদালত পরীক্ষা করতে পারে। আদালত যদি যৌক্তিক মনে করে এতদিন যে সাক্ষ্য গ্রহণ হয়েছে, এই 342-তে যে কোনো প্রশ্ন আদালত ওই সাক্ষীদের করতে পারে। ওই যে আমি আপনাদের বলছিলাম এর আগে প্রিলি পড়ানোর সময়, যে 4 দলীয় ঐক্যজোট সরকারের আমলে ঝালকাঠি 2জন বিচারকরে জেএমবি সদস্যরা বোমা মেরে হত্যা করছিল, তখন ওই জায়গা 342-তে আদালত জিজ্ঞাসা করছে ওই 2জন আসামিরে, যে আপনারা যে এই যে বোমা মেরে যে বিচারকদের হত্যা করছেন, এতে আপনারা অনুতপ্ত কিনা? তো 342 তারা উত্তর দিছিল যে আমরা অনুতপ্ত না, আমরা গর্বিত, সুযোগ পাইলে আরো এরকম ঘটনা ঘটাইতে চাই। তাহলে এই হলো তাদের 342। এখন 342-তে আদালত যে কোনো প্রশ্ন করতে পারে। 342-তে যে প্রশ্ন করবে এবং সে যদি উত্তর দেয়, তাহলে ওই প্রশ্নের যা উত্তর দিল ওটা আবার ম্যাজিস্ট্রেট বা আদালত স্বাক্ষর করবে, আর আসামিরাও কি স্বাক্ষর করবে। এখন 342-তে আবার ওনরা যদি মনে করে বা জিজ্ঞাসা করা হয় যে আপনি কি সাফাই সাক্ষী দিতে চান কিনা। সাফাই সাক্ষী মানে হলো এতদিন আসামিদের বিরুদ্ধে সাক্ষ্য দিছে, আর সাফাই সাক্ষী মানে হলো আসামিরা নিজেদের পক্ষে সাক্ষী দিবে যে আমরা এই অপরাধ করি নাই। তো এই যে 342 আসামিরে পরীক্ষা করা, সাফাই সাক্ষী যদি সে দিতে চায়, তাহলে আসামিকে আবার দরখাস্ত করতে হবে ফৌজদারি কার্যবিধির 340 ধারায়। এটা বলে ডিডব্লিউ ডিফেন্স উইটনেস, আর পিডব্লিউ মানে হলো প্রসিকিউশন উইটনেস। তাহলে আমাদের একটা ফৌজদারি মামলার জুডিশিয়াল প্রসিডিং এ প্রথম ধাপ হচ্ছে পিডব্লিউ, মানে প্রসিকিউশন উইটনেস। তারপর হলো 342, তারপরে হচ্ছে ডিডব্লিউ। ডিডব্লিউ সাফাই সাক্ষী দিলে তো দিল, না দিলে তার জোরপূর্বক দেওয়ানো যাবে না। ডিডব্লিউর পরের ধাপ হচ্ছে আর্গুমেন্ট, যুক্তিতর্ক। যুক্তিতর্কের পরের ধাপ হচ্ছে আপনার রায়। বুঝতে পারছেন? এখন ওই যে একটু আগে আপনাদের বলছিলাম যে অব্যাহতির শুনানির সময় ওই যে আসামি, সে তো কোনো দাখিল করতে পারলো না, মানে সে মানে তার যে অন্যত্র ছিল এরকম কোনো কাগজপত্র তো ডিসচার্জ শুনানির সময় দাখিল করার কোনো নিয়ম
নাই, তাহলে এই কাগজপত্রগুলো তার সে দাখিল করবে কখন? এই ছাপাই সাক্ষীর সময়। বুঝতে পারছেন? মানে আসামির যত কাগজপত্র আছে তাহলে এগুলো দাখিল করতে হবে কখন? ছাপাই সাক্ষী দেওয়ার সময়। তাহলে এই যে আমাদের ম্যাজিস্ট্রেট আদালত, এই আপনার পিডাব্লিউ, তারপরে 342, তারপরে আপনার ডিডাব্লিউ, দ্যাট মিনস ছাপাই সাক্ষী, যুক্তিতর্ক, ম্যাজিস্ট্রেট আদালত, এই সব কয় ধাপ যাবতীয় যা যা আছে ম্যাজিস্ট্রেট আদালত এটা সম্পন্ন করে 244 ধারা। দায়রা আদালতের জন্য আলাদা আলাদা ধারা আছে, কিন্তু ম্যাজিস্ট্রেট আদালতের জন্য আলাদা আলাদা ধারা নাই। ম্যাজিস্ট্রেট আদালত এই সব কিছু অনুসরণ করবে ফৌজদারি কার্যবিধির কত ধারায়? 244 ধারায়। এই যে দেখেন 244 ধারা মতে ম্যাজিস্ট্রেট আদালত নালিশকারী বা রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ, এই যে নালিশকারী বা রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ মানে পিডাব্লিউ, আসামিদের পক্ষের ছাপাই সাক্ষী বা আত্মপক্ষ সমর্থনের সাক্ষ্য গ্রহণ মানে কি ডিডাব্লিউ, সাক্ষীকে সমন প্রদান ইত্যাদি এই সব কিছু করে ম্যাজিস্ট্রেট আদালত কত ধারায়? 244 ধারায়। অপরদিকে দেখেন 265 চ ধারা মতে দায়রা আদালত রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করবেন এবং আন্ডারলাইন করেন, দায়রা আদালত সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করবেন এবং রাষ্ট্রপক্ষের আবেদনে কোনো সাক্ষীকে উপস্থিত হতে বা কোনো কিছু হাজির করার জন্য প্রসেস ইস্যু করতে পারেন। দায়রা আদালত ভিআইপি ভাই, উনি আগে হলো সাক্ষ্য গ্রহণের জন্য একটা দিন নির্ধারণ করবেন, এই জন্যই ওনার আলাদা একটা ধারাই আছে। সেটা 265 কত? এটা অনেকটা আমাদের ওই 14 আদেশের 8 বিধির মতো, সেটলিং ডেট ফর পারেন্টরি হিয়ারিং, দেওয়ানি মামলায় চূড়ান্ত শুনানির দিন নির্ধারণ, বিচার্য বিষয় গঠনের তারিখ হইতে কতদিনের মধ্যে? 120 দিনের মধ্যে। ফৌজদারি মামলার ক্ষেত্রে সেই ধারাটা হলো 265 চ। তারপরে দেখেন 265 ছ ধারা মতে দায়রা আদালত রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ করবে। তাহলে দিন নির্ধারণ করতেছে কততে? চতে। আর সাক্ষ্য গ্রহণ করতেছে কততে? ছতে। বাট এই সব কিছু ম্যাজিস্ট্রেট আদালত করতেছে কততে? 244। এখন আমরা একটু চলে আসি, দেখেন যে ম্যাজিস্ট্রেট আদালতের তো এখন ওই যে তার তো যুক্তিতর্ক তর্ক পর্যন্ত হয়ে গেছে, 244 মানেই তো যুক্তিতর্ক পর্যন্ত হয়ে গেছে। তাহলে ম্যাজিস্ট্রেট আদালত হয় এখন দণ্ড দিবে, না হলে কি দিবে? খালাস দিবে। যে দেখেন 245 ধারা মতে ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্তকে খালাস অথবা দণ্ড প্রদান করতে পারে। কত ধারায়? 245। আপনার এখানে সাব সেকশনের কোনো দরকার নাই, জাস্ট মনে রাখবেন যে যদি প্রমাণিত হয় যে সে দোষ করছে তাহলে তারে কি দিবে? দণ্ড। আর যদি প্রমাণিত হয় সে দোষ করে নাই তাহলে তারে দিবে কি? খালাস। এখন তাহলে আমরা আপাত দৃষ্টিতে কি বলতে পারি, খালাস আর অব্যাহতির মধ্যে পার্থক্য কি? কারণ খালাস অব্যাহতি আমরা বিস্তারিত পড়ি নাই, যতটুকু পড়ছি এটা বলতে পারি যে অব্যাহতি দেয় চার্জ গঠনের আগে, অব্যাহতি দেয় সাক্ষ্য গ্রহণের আগে, আর খালাস দেয় কখন? সাক্ষ্য গ্রহণের পরে বা চার্জ গঠনের পরে, নাকি? অব্যাহতি দেওয়া হয় প্রাথমিকভাবে, আর খালাস মানে তার মুক্তি দিচ্ছে কি? চূড়ান্ত ভাবে। বুঝতেন? আচ্ছা, এখন আমরা একটু দায়রা আদালতে যদি চলে যাই, যে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ শেষে আসামিদের সাজা দেওয়ার মতো পর্যাপ্ত কারণ না থাকলে, আন্ডারলাইন করেন, আসামিদের সাজা দেওয়ার মতো পর্যাপ্ত কারণ কি বলেন? না থাকলে আসামিদের আত্মপক্ষ সমর্থনের সুযোগ দান ব্যতি রেখেই 265 জ ধারা মতে আদালত আসামিকে খালাস দিতে পারে। আমরা তো এটা তো জানলাম যে একটু বুঝেন যে প্রথমত পিডাব্লিউ হয়, পিডাব্লিউ মানে হলো প্রসিকিউশন উইটনেস। পিডাব্লিউ মানে শুধুমাত্র রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ করা শেষে দায়রা আদালতে যদি মনে হয় যে রাষ্ট্রপক্ষ যে সাক্ষ্য দিছে তাতে মামলা প্রমাণিত হয় নাই, এই সাক্ষ্য দেওয়ার ফলে আসামিদের সাজা দেওয়ার মতো কোনো কারণ নাই, তাহলে তার ছাপায় সাক্ষ্য দেওয়ার আহ্বান জানানোর কোনো দরকারই নাই। তাহলে যতটুকু রাষ্ট্রপক্ষ সাক্ষ্য দিছে তাতেই তারে খালাস দেওয়া যায়। তাহলে রাষ্ট্রপক্ষ খালাস মানে আদালত, দায়রা আদালত তারে খালাস দিবে 265 কত ধারায়? জ, বর্গীয় জ। পূর্বের ধারা অনুসারে আসামিদের খালাস প্রদানের পর্যাপ্ত কারণ না থাকলে 265 ঝ ধারা অনুসারে আসামিদের আত্মপক্ষ সমর্থনের জন্য আহ্বান জানাবে। তবে যদি মনে করেন 265 জতে সাক্ষ্য গ্রহণ করার পরে যদি মনে হয় যে তারে খালাস দেওয়া যাচ্ছে না, তাহলে আসামিদের আত্মপক্ষ সমর্থনের আহ্বান জানাবেন 265 কততে? জ। জ। আচ্ছা, এরপরে 265 ইও ধারা অনুসারে দায়রা আদালত প্রসিকিউশন ও আসামি পক্ষের যুক্তিতর্ক শ্রবণ করবেন, আর্গুমেন্ট।
265 কত ইও। কিন্তু ম্যাজিস্ট্রেট আদালতের কি যুক্তিতর্কের আলাদা ধারা আছে? ম্যাজিস্ট্রেট আদালতের যুক্তিতর্কের আলাদা ধারা নাই। তাহলে সেম কাজটা দায়রা আদালত করতেছে 265 কততে ইওতে। তাহলে প্রথমে তো দেখেন সাক্ষ্য গ্রহণের দিন নির্ধারণ করলো 265 চ, সাক্ষ্য গ্রহণ করলো 265 চ, সাক্ষ্য গ্রহণ করার পর যদি মনে হয় আসামিদের শোনার দরকার নাই খালাস দিবে 265 চ, যদি মনে হয় খালাস দেওয়া যাচ্ছে না আসামির শুনবে 265 চ, আত্মপক্ষ সমর্থন কত 265 ইউ। এবার দেখেন সরি যুক্তিতর্ক, জতে হলো আত্মপক্ষ সমর্থন, ইউতে হলো যুক্তিতর্ক। জি ধন্যবাদ, যুক্তিতর্ক বা আর্গুমেন্ট। 265 ট ধারা অনুসারে দায়রা আদালত আসামিকে খালাস বা দণ্ড প্রদান করতে পারেন। অর্থাৎ ম্যাজিস্ট্রেট আদালত যে কাজটা করতেছে 245-এ, দায়রা আদালত সেই কাজটা খালাস দিচ্ছে দায়রা আদালত দুইটা ধারায়, 265 বর্গীয় জ আর 265 ট। এখন বিকাশ বলেন তো এই 265 জ্বর খালাস আর টর খালাসের মধ্যে পার্থক্য কি? আর জতে কিন্তু দণ্ড দেওয়ার কোনো বিধান নাই, কিন্তু টতে খালাস অথবা দণ্ড। আচ্ছা এখন দেখেন আমরা 265 ঠ যে কথাটা আছে 265 ঠ দ্বারাই আসামির পূর্ববর্তী দণ্ডাদেশ সম্পর্কে সাক্ষ্য গ্রহণ করা হয়। 265 ঠ ধারায় আসামির পূর্ববর্তী দণ্ডাদেশ সম্পর্কে সাক্ষ্য গ্রহণ করা হয়। চার্জে পূর্ববর্তী দণ্ডাদেশ উল্লেখ থাকে কিনা বলেন উপাদান? চার্জে পূর্ববর্তী দণ্ডাদেশ উল্লেখ থাকে। তাহলে চার্জে যদি পূর্ববর্তী কোনো দণ্ডাদেশের কথা উল্লেখ থাকে তাহলে সেই সম্পর্কে সাক্ষ্য গ্রহণ করবে 265 কততে খ। এই হলো আপনার দায়রা আদালতের বিচার পদ্ধতি 265 ক থেকে 265 খ। এখন আমরা এখানে একটু দেখি, দেখেন নালিশকারীর অনুপস্থিতি 247 ধারা অনুসারে আন্ডারলাইন করবেন, নালিশকারী অনুপস্থিতির জন্য ম্যাজিস্ট্রেট আদালত অভিযুক্তকে খালাস প্রদান করতে পারেন। নালিশকারীর অনুপস্থিতি মানে এটা হলো সিআর মামলা। সিআর মামলার ক্ষেত্রে যিনি মামলা করছে, যে মামলা শুরু হয় সমন ইস্যুর মাধ্যমে, তো সেই মামলায় যদি নালিশকারী অনুপস্থিত থাকে তাহলে অভিযুক্তরে মানে আসামিরে কি দিতে পারে? খালাস দিতে পারে। কত ধারায়? 247। অপরদিকে দায়রা আদালতের এরূপ কোনো বিধান নাই, মানে দায়রা আদালতের নালিশকারীর অনুপস্থিতির জন্য খালাস দেওয়ার কোনো বিধান নাই। 248 ধারা দেখেন মামলা প্রত্যাহার। 248 ধারা অনুসারে নালিশকারী চার্জ গঠনের আগে বা পরে অর্থাৎ চূড়ান্ত রায়ের পূর্বে আদালত অনুমতি সাপেক্ষে মামলা প্রত্যাহার করলে আসামি খালাস পেয়েছে বলে গণ্য হবে। 247 সিআর মামলা, 248 সিআর মামলা। 248 ধারায় মামলা প্রত্যাহার করলে সেটা চার্জ গঠনের আগে করুক চার্জ গঠনের পরে করুক, 248-এ মামলা প্রত্যাহার করলেই আসামি পাবে কি বলেন? খালাস। অপরদিকে ওই 494 ক ধারায় দায়রা আদালতে পিপি যদি আন্ডারলাইন করবেন চার্জ গঠনের আগে প্রত্যাহার করে তাহলে আসামি পাবে কি? অব্যাহতি। আর পিপি যদি 494 খতে চার্জ গঠনের পরে প্রত্যাহার করে তাহলে আসামি পাবে কি? খালাস। তাহলে আরিফ সাহেব 248 আর 494 ধারার মধ্যে কি পার্থক্য আছে বলেন? 248 আর 494 এটা আছে 494-তে দুটো কথা আছে। কি কি? 494-তে দুটো কথা আছে। ওই পিপি সাহেব চার্জ গঠনের আগে আসামি পাবে আছে অব্যাহতি, আর চার্জ গঠনের আগে অব্যাহতি পাবে কি করলি অব্যাহতি পাবে সেটা বলে? চার্জ গঠনের আগে যদি মামলা উদ্ধার করে, হ্যাঁ সেটা বলেন, চালাবো না, হ্যাঁ তাহলে হলো অব্যাহতি। আর যদি চার্জ গঠনের পরে হ্যাঁ মামলা প্রত্যাহার করে হ্যাঁ তাহলে আসামি খালাস। কত দাঁড়ায়? 494। 494 জি। আর এই পাশে সিআর কোর্টে মানে যে সিআর কোর্ট হলো নালিশি কোর্টে হ্যাঁ ম্যাজিস্ট্রেট কোর্টে হ্যাঁ হ্যাঁ এখানে 248-এ
চার্জ গঠনের পরে আসামি খালাস। আর আগে হইলে কি হবে? তারপরে পাবি হবে হচ্ছে 248 ধারায় প্রত্যাহার করলেই খালাস, সেটা চার্জ গঠনের আগে হোক অথবা পরে হোক। আর 494 হলো পিপি চার্জ গঠনের আগে করলে অব্যাহতি, পরে করলে জি। কত মেইন জিনিসটা দেখেন। আচ্ছা, আমরা পরের দেখি, মামলার কার্যক্রম বন্ধ করা। মামলার কার্যক্রম বন্ধ করা, এটা একটু দেখেন। 249 ধারা অনুসারে ম্যাজিস্ট্রেট আদালত বলতেন কমপ্লেইন ব্যতীত, এবারও প্রিলিতে আসছে, কমপ্লেইন ব্যতীত অন্য কোন মামলার কার্যক্রম বন্ধ রেখে আসামিকে মুক্তি প্রদান করতে পারে। এই 249, যেমন একটি জিআর মামলায় যদি দীর্ঘদিন যাবৎ রাষ্ট্রপক্ষ কোনো সাক্ষী হাজির না করে, তাহলে ম্যাজিস্ট্রেট আদালত এই মামলার উক্ত কার্যক্রম বন্ধ রাখতে পারে। অর্থাৎ কোন মামলার এখনো একটা জিআর মামলা বা নন জিআর মামলা যাই হোক না কেন, সেটা সিআর মামলা না, সিআর মামলা ব্যতীত জিআর হোক বা নন জিআর হোক, এই মামলায় যদি রাষ্ট্রপক্ষ সাক্ষী হাজির করতে না পারে, তাহলে দীর্ঘদিন যাবত ওই মামলা তারিখ পড়তেছে কিন্তু রাষ্ট্রপক্ষ কোনো সাক্ষী হাজির করতে পারে না, তখন সংক্ষুব্ধ পক্ষের আবেদনের প্রেক্ষিতে বা আদালত স্বপ্রণোদিত হয়ে ওই মামলার কার্যক্রম বন্ধ বা স্টপ করতে পারে, স্টপ, এবং আসামিরে মুক্তি দিতে পারে, রিলিজ। এটা অব্যাহতিও না, এটা খালাসও না, এটা হলো রিলিজ। এই রিলিজটা হলো সাময়িক। যদি কখনো আবার আবেদন করা হয় যে সাক্ষীরা এসেছে, বা যদি সংক্ষুব্ধ পক্ষ রিভিশন করে, তাহলে এই মামলার কার্যক্রম আবার পুনর্জীবিত করতে পারে, তখন কিন্তু আবার মামলার বিচার শুরু হবে। এই যে দেখেন, 249 ধারায় একই আদালতে মামলা পুনর্জীবিত করার আবেদন করা যায়। প্রতিকার আর কি? যদি 249 ধারায় মামলা আপনার বন্ধ করে কার্যক্রম, তাহলে প্রতিকারটা কি? 249 ধারায় মামলা পুনর্জীবিত করার আবেদন করা যায়, বা উচ্চ আদালতে কি রিভিশন করা যায়, বা একই বিষয়ে নতুন মামলা দায়ের করা যায়। এখন আপনাদের জুডিশিয়াল সার্ভিস পরীক্ষা একবার প্রশ্ন এসেছিল যে দায়রা আদালতে মামলা বিচার চলাকালে দায়রা আদালত দীর্ঘদিন যাবত রাষ্ট্রপক্ষ সাক্ষী হাজির করতে না পারায় দায়রা আদালত 249 ধারায় মামলার কার্যক্রম বন্ধ করে আসামিরে মুক্তি দিছে। দায়রা আদালতের এরূপ আদেশ বৈধ কিনা? তো বৈধ কিনা আগে আমরা একটু ডান সাইডে দেখি। দেখেন, দায়রা আদালতের ক্ষেত্রে এমন কোন বিধান নাই, মানে দায়রা আদালত কখনোই 249 ধারায় কোনো আদেশ দিতে পারবে না, কারণ 249 ধারার বিধানাবলী শুধু কার ক্ষেত্রে প্রযোজ্য বলেন? ম্যাজিস্ট্রেটের ক্ষেত্রে প্রযোজ্য। তাহলে ওই যে দায়রা আদালত যে কাজটা করলো 249 ধারায় মুক্তি দিয়ে, এটা কি করছে বলেন? আইনের ব্যত্যয় ঘটছে। এখন ব্যত্যয় ঘটলে কি করতে হবে? কোয়াশের আবেদন আবার মুখে ঘা হবে নাকি? রিভিশন করতে হবে নাকি? রিভিশন, যে আইনগত লঙ্ঘন হলে কি করে? রিভিশন করে। আচ্ছা, পরীক্ষার হলে গিয়ে এমন অনেক প্রশ্ন পাবেন যে আপনি প্রস্তুতি মানে যা পড়ে গেছেন তা বাধে নাই, কিন্তু ওই জিনিসটা আপনার এককালে জানা ছিল, যে মনে হচ্ছে এইটা, বুঝতে পারছেন? তখন ওই জিনিসটা কাজে লাগবে। আচ্ছা, তাহলে আমরা বলতে পারি যে 249 ধারার কোনো বিধান দায়রা আদালতের ক্ষেত্রে প্রযোজ্য হবে না। আমরা এর পরেরটায় চলে আসি। দেখেন, মিথ্যা, তুচ্ছ বা বিরক্তিকর অভিযোগ। এটা হলো, আমি একটু বলে নিই তারপরে আমরা পড়ি। দেখেন, 247, 248 শুধুমাত্র সিআর মামলা, 249 সিআর মামলা ব্যতীত অন্যান্য সকল মামলা, 250 সকল ফৌজদারি মামলা, সেটা জিআর হোক আর সিআর হোক। 250 ধারায় বলতে যে যদি আদালত, ম্যাজিস্ট্রেট আদালত আসামির অব্যাহতি দিছে বা খালাস দিছে, এবং অব্যাহতি বা খালাস দেওয়ার পরে আদালতের কাছে মনে হয়েছে যে তানভীর যে মামলাটা নালিশকারী হিসেবে করছে, বা তানভীর যে মামলাটা ইনফরমেন্ট হিসেবে করছে, আদালতের কাছে মনে হচ্ছে এটা হলো মিথ্যা, তুচ্ছ এবং হয়রানিকর, এই ধরনের মামলা করার কোনো প্রয়োজনই ছিল না, তখন আদালত তানভীরের নির্দেশ দিবে যে তানভীর, তুমি ইনফরমেন্ট বা নালিশকারী হিসেবে কেন 1000 টাকা ক্ষতিপূরণ দিবা না কারণ দর্শক? যদি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হয় তাহলে সে ক্ষতিপূরণ নির্দেশ দিতে পারে কত? 500 টাকা। তাহলে 1000 টাকা অথবা কত? 500 টাকা। এখন তানভীর যদি
যে কারণ দর্শালো তাতে আদালত সন্তুষ্ট হয় নাই, তাহলে আদালত তানবীরে 1000 টাকা বা তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হলে 500 টাকা দেওয়ার নির্দেশ দিতে পারে। এবং তানবীর যদি এই টাকাটা না দিতে পারে তাহলে তানবীরে কারাগার কারাদণ্ড হইতে পারে 30 দিনের বিনাশ্রম বা 1 মাস বিনাশ্রম। বুঝতে পারছেন? তাহলে কি মনে রাখতে হবে? মিথ্যা তুচ্ছ মামলার ক্ষেত্রে নালিশকারীকে কত টাকা ক্ষতিপূরণ? 1000। আর তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট হলে 500। 1000 বা 500 দিতে না পারলে 30 দিনের বিনাশ্রম। ইন এডিশন টু, এই ক্ষতিপূরণের সাথে সাথে 3000 টাকা পর্যন্ত জরিমানা বা 6 মাস পর্যন্ত কারাদণ্ড দিতে পারে। মানে ক্ষতিপূরণ তো দিবেনই, আদালত যদি মনে করে কত টাকা জরিমানা, 3000 টাকা জরিমানা, আর ক্ষতিপূরণ কত, সরি জরিমানা হলো 3000 আর কারাদণ্ড হলো 6 মাস, হয় 3000 টাকা জরিমানা করবে আর নইলে কারাদণ্ড কত, 6 মাস। আর যদিও লিখিততে আসবে না, তারপরেও বলে দিই যে এই যে যে ক্ষতিপূরণের নির্দেশ দিল, এটা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি 100 টাকার বেশি দেয় তাহলে এই ক্ষতিপূরণের বিরুদ্ধে আপিল করা যাবে। আর প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট যদি 100 টাকা পর্যন্ত ক্ষতিপূরণের নির্দেশ দেয় তাহলে আপিল করা যাবে না। আর দ্বিতীয় আর তৃতীয় যাই দেখ না কেন আপিল করা যাবে। প্রিলিতে আমরা ভালোভাবে পড়ছি, তো এতটুকু না মনে রাখলেও সমস্যা নাই। জাস্ট এখানে একটু পড়ি, দেখেন 250 ধারা অনুসারে ম্যাজিস্ট্রেট আদালত কোনো মামলায় কোনো অভিযুক্তকে অব্যাহতি বা খালাস দিলে এবং আদালত যদি অব্যাহতি বা খালাস দিলে, আন্ডারলাইন করেন, অব্যাহতি বা খালাস দিলে এবং আদালত যদি মনে করে তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি ছিল মিথ্যা, তুচ্ছ বা হয়রানিকর, তাহলে যে ব্যক্তি উক্ত মামলা দায়ের করেছিলেন তাকে কারণ দর্শানোর সুযোগ দিয়ে, আন্ডারলাইন করবেন, কিসের সুযোগ দিয়ে, কারণ দর্শানোর সুযোগ দিয়ে অনধিক 1000 টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিতে পারেন। কত টাকা? 1000 টাকা। তবে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হলে অনধিক 500 টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিতে পারেন এবং উক্ত ক্ষতিপূরণ অনাদায়ে অনধিক 30 দিনের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দিতে পারে। এছাড়া ক্ষতিপূরণের, আন্ডারলাইন করবেন, অতিরিক্ত হিসেবে, অতিরিক্ত মানে হলো ক্ষতিপূরণের নির্দেশ তো দিবেই, এটার সাথে অতিরিক্ত হিসেবে অনধিক 6 মাসের কারাদণ্ড বা অনধিক 3000 টাকা জরিমানা প্রদানের নির্দেশ দিতে পারে। বুঝছেন? ডান সাইডে দেখেন দায়রা আদালতের এরকম কোনো বিধান নাই। তাহলে 247-এর মতো দায়রা আদালতের কোনো বিধান নাই, 249-এর মতো দায়রা আদালতের কোনো বিধান নাই, 250-এর মতো দায়রা আদালতের কোনো বিধান নাই। বুঝছেন? তো এই ছিল আমাদের ম্যাজিস্ট্রেট এবং দায়রা আদালতের বিচার পদ্ধতি। এই প্রশ্নটা যদি আপনারা বুঝে থাকেন তাহলে এখানে দুইটা বড় রচনামূলক প্রশ্ন আছে, এইভাবে আসতে পারে যে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি আলোচনা করুন, তাইলে আপনার এই ডাইন সাইড আলোচনা করা লাগতেছে না, শুধু 241 থেকে 250। আবার আসতে পারে যে দায়রা আদালতের বিচার পদ্ধতি আলোচনা করুন, তাহলে 265 ক থেকে 265 খ। যাই লেখেন না কেন ধারাগুলো যেন ঠিক থাকে, আর এরপরে হাবিজাবি যা লেখার লিখেন। আর যদি বলে তুলনামূলক আলোচনা তাহলে তো এই জায়গায় আছেই। বুঝতে পারছেন? তো আপনাদের যার যত প্রশ্ন আছে তুলে রাখেন, আমরা নামাজের বিরতিতে যাচ্ছি, নামাজ শেষে আপনাদের প্রশ্ন নিব এবং আমরা আগাবো আরো। ধন্যবাদ। 37 পেজে চলে আসেন, মানে খালাস ও অব্যাহতির পার্থক্য যেটা। খালাস, এবার আমরা প্রশ্ন মিলাই, দেখেন 14 কথা বলছে খালাস ও অব্যাহতির মধ্যে পার্থক্য কি কি, কি কি কারণে একজন আসামির বিরুদ্ধে চার্জ গঠন না করে তাকে অব্যাহতি দেওয়া যায়। কোন আসামি যদি দাবি করে যে ঘটনার সময় ও তারিখে হাসপাতালে চিকিৎসাধীন ছিল এবং সে যদি হাসপাতালে চিকিৎসাধীন থাকার কোনো দলিল চার্জ গঠনের বিষয়ে শুনানির সময় দাখিল করে, তবে ওই দলিলের ভিত্তিতে তার অব্যাহতি দেওয়া যাবে কিনা বলেন? যাবে না। এখন আপনি যদি এই প্রশ্নের উত্তর যে খালাস আর অব্যাহতি বললেন যে চার্জ গঠনের আগে দেয় অব্যাহতি, চার্জ গঠনের পরে দেয় খালাস, শেষ। এরপরে লেখেন যে আসাম কি কি কারণে আসামির বিরুদ্ধে চার্জ গঠন না করে অব্যাহতি দেওয়া যায়, বলবেন যে আপাত দৃষ্টিতে কোনো কাজ বাস মানে সংশ্লিষ্টতা না থাকলে চার্জ গঠনের আগে তারা অব্যাহতি দেয়, এইটুক লিখলেন। আর লিখলেন যে চার্জ গঠনের অব্যাহতির আবেদনের শুনানির সময় উচ্চ আদালতের নজিরে আছে যে আসামি কোনো কাগজপত্র দাখিল করতে পারবে না, এইটুক লিখলে হবে? অনেক খাতা আমি পাইছি যে উত্তরে এইটুকুই লিখছে 10 মার্কের প্রশ্ন, মানে যা বলছে উত্তর এক কথায় তাই। তাহলে উত্তর এক কথায় যদি তাই লেখেন নাম্বারও কিন্তু এক কথায় পাবেন।
আচ্ছা, তা আমরা উত্তরে আসি। দেখেন, প্রথমে আমরা চলে আসি অব্যাহতি বা ডিসচার্জ। তো মামলার নথি ও তৎস দাখিলি দলিলাদি বিবেচনা করে এবং অভিযোগকারী, অভিযুক্ত ব্যক্তি এবং তাদের পক্ষের নিয়োগকৃত আইনজীবীদের বক্তব্য শ্রবণ করার পর আদালত যদি মনে করেন যে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে মামলা চালানোর মতো কোনো পর্যাপ্ত কারণ নেই, তাহলে আদালত অভিযুক্ত ব্যক্তিকে মামলার দায় হতে মুক্তি দিবেন। একেই অব্যাহতি বলে। এখন আপনি আবার বলবেন, স্যার এই জায়গায় তো মুক্তি দিচ্ছে, এই মুক্তি মানে 249-এর মুক্তি না। মুক্তি বলতে বোঝানো হচ্ছে যে তারে ছেড়ে দিছে আর কি। মামলার দায় হতে প্রাথমিকভাবে মুক্তি দেয়ারে বলে অব্যাহতি, আর মামলার দায় হতে চিরতরে মুক্তি দেয়ারে বলে কি, খালাস। আর যখন আসামিরা বাদী পক্ষ সাক্ষী হাজির করতে পারে না, তখন জিয়ার মামলায় আসামির যে মুক্তি দেয় এটা বলে হলো রিলিজ। এটা কত, 249। জি। এরপরে চলে আসি খালাসে। আহ একুইটাল বিচার আদালত কর্তৃক অভিযুক্ত ব্যক্তির পক্ষে জেরা এবং উভয় পক্ষের যুক্তিতর্ক শ্রবণ করার পর আদালত যদি দেখেন যে অভিযুক্ত ব্যক্তি অপরাধ করেছে মর্মে কোনো সাক্ষ্য দ্বারা সন্দেহাতীতভাবে প্রমাণিত হয় নাই, তবে আদালত অভিযুক্ত ব্যক্তিকে মামলার দায় হতে মুক্তি দেওয়ার যে আদেশ দিবেন একেই কি বলে, খালাস। এটা আসলে মানে মুখস্থ করার কিছু নাই। আপনি বলবেন যে একটা মামলা হওয়ার পরে, সাক্ষ্য গ্রহণ করার পরে, যুক্তিতর্ক শ্রবণ করার পরে আদালত সবকিছু বিচার বিশ্লেষণ করে যদি মনে হয় আসামি দোষ করছে তাহলে তারে সাজা দেয়, আর নাহলে আসামি যদি মনে করে যে দোষ করে নাই তারে কি দেয়, খালাস। এই তো খালাস। বুঝতে পারছেন? আচ্ছা, একজনকে একটা প্রশ্ন করি, দেখি পারেন কিনা। আলামিন সাহেব বলেন তো যে কখন সাক্ষ্য গ্রহণ করার আগেই খালাস দিতে পারে? হ্যাঁ, এরকম কোন বিধান আছে কিনা যে সাক্ষ্য গ্রহণ করার দরকার নাই, তার আগেই খালাস দিতে পারে? ধন্যবাদ। 248 ধারায় সিআর মামলা যে কোনো পর্যায়ে প্রত্যাহার করলেই কি, খালাস। তাতে সাক্ষ্য গ্রহণের আগেও যদি প্রত্যাহার করে তবুও সেটা কি, খালাস। আচ্ছা, তাহলে আমরা এখন চলে আসি অব্যাহতি আর খালাসের মধ্যে পার্থক্য। দেখেন, তো পার্থক্য যা আছে, প্রথমে একটা সংজ্ঞাগত পার্থক্য দিবেন। সংজ্ঞাগত পার্থক্য কিন্তু অ্যাকচুয়ালি যে উপরে যে সংজ্ঞা দিছি এই সংজ্ঞাগত পার্থক্য। ধারাগত পার্থক্য যদি বলেন, আমরা দেখেন এখন পর্যন্ত অব্যাহতি কোন কোন জায়গায় পাইছি। অব্যাহতি গতদিন পাইছি 202(2) খ, 202(2) খ, তদন্ত প্রতিবেদনের উপর ভিত্তি করে যে অব্যাহতি দেয় 202(2) খ। ম্যাজিস্ট্রেট আদালত 4 শুনানির সময় অব্যাহতি দেয় 241 ক। দায়রা আদালত 265 ক। আর একটা অব্যাহতি আছে 494 ক। এই অব্যাহতি ফৌজদারি কার্যবিধিতে মোটামুটি আমার জানা মতে 4 জায়গায় আছে, আর 2 এক জায়গায় পাইছি পাই থাকলেও মাফ করে দিয়ে। আর এখন আসেন যে খালাস। খালাস আমরা কোন কোন জায়গায় পাইলাম সেটা দেখি। খালাস বহু জায়গায় আছে, বাট আমরা মাত্র কোথায় কোথায় পাইছি, 245-এ পাইছি, 247-এ পাইছি, 248-এ পাইছি, 265-র জতে পাইছি, 265-র টতে পাইছি, 494-এর কততে পাইছি, আরো অনেক জায়গায় খালাস আছে। দেখেন, তো ধারার কথা ওইভাবে লিখবেন আর কি। অভিযোগ প্রমাণ 2 নাম্বার পয়েন্ট যদি আমরা দেখি, বিচারপূর্বক সাক্ষ্য প্রমাণে অভিযোগ প্রমাণিত না হলে মামলার দায় হতে অব্যাহতি প্রদান করা হয়। বিচারপূর্বক মানে কি, বিচারের পূর্বে। অপরদিকে বিচার আদালতের সাক্ষ্য প্রমাণ দ্বারা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হলে আদালত দায় হতে কি দেয়, খালাস। এরপরে আমরা চলে আসি অভিযোগ গঠন। অভিযোগ গঠন মানে হলো চার্জ গঠন। অভিযোগ গঠনের পূর্বেই আদালত মামলার দায় হতে অব্যাহতি দেওয়া হয়। অপরদিকে অভিযোগ গঠনের পরে বিচারিক কার্যক্রমে আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত না হলে আসামিকে মামলার দায় হতে কি দেওয়া হয়, খালাস দেওয়া হয়। এখন আসেন সাক্ষ্য গ্রহণ। সাক্ষ্য গ্রহণের পূর্বে অব্যাহতি দেওয়া হয় নাকি, আর সাক্ষ্য গ্রহণের পরে দেওয়া হয় কি, খালাস। তারপরে আদালতের সিদ্ধান্ত যদি বলেন, অব্যাহতি কিন্তু চূড়ান্ত সিদ্ধান্ত নয়। অব্যাহতি চূড়ান্ত সিদ্ধান্ত কেন নয়, যারা অব্যাহতি দেওয়া হলো তার ওই সেম কজ অফ অ্যাকশনের উপর ভিত্তি করে তার বিরুদ্ধে আবার মামলা করতে পারে। এবং এই ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি ডক্ট্রিন অফ ডাবল জিও পার্টি বা দ্বৈত বিপদ নীতি 403 ধারার বিধান প্রযোজ্য হবে না। কিন্তু যদি কাউরে খালাস দেওয়া হয় একই বিষয়ের উপর ভিত্তি করে, তার বিরুদ্ধে দ্বিতীয়বার মামলা করলে দ্বিতীয় মামলাটা কি হবে, খারিজ হবে। তো এটাই পুনরায় বিচার বা অভিযোগ গঠন, যে কথা আমি বললাম, যে বলতে পারেন যে অব্যাহতির ক্ষেত্রে 403 ধারা প্রযোজ্য হবে না, অপরদিকে খালাসের ক্ষেত্রে 403 ধারা কি বলেন, প্রযোজ্য। তারপরে দেখেন ম্যাজিস্ট্রেট আদালতের সিদ্ধান্ত। ম্যাজিস্ট্রেট কোন কোন ধারায় খালাস দেয় বলবেন, আর দায়রা আদালত কোন কোন ধারায়
ম্যাজিস্ট্রেট কোন কোন ধারায় খালাস, ম্যাজিস্ট্রেট কোন কোন ধারায় অব্যাহতি, এটা একটা। আবার দায়ের আদালত কোন কোন ধারায় অব্যাহতি, দায়ের আদালত কোন কোন ধারায় খালাস, এটা দুইটা পয়েন্ট হয়ে গেল। এরপরে যদি আমরা আসি সংক্ষুব্ধ ব্যক্তির প্রতিকার, অব্যাহতি মানেই কি বলেন তো? রিভিশন। অব্যাহতি বাদী হোক বা আসামি হোক, যেই সংক্ষুব্ধ হোক না কেন, অব্যাহতির বিরুদ্ধে প্রতিকার রিভিশন। আর খালাস হইলেই আপিল, খালাস হইলেই আপিল। তো এছাড়া সময় মোটামুটি একই টাইপের। লাস্টেরটা দেখেন ইংরেজি প্রতিশব্দ, অব্যাহতিকে ইংরেজিতে কি বলে? ডিসচার্জ। আর খালাসকে ইংরেজিতে বলে কি? অ্যাকুইটল। এই অনলাইনে যারা আছেন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে করেন। বিরতির আগে প্রশ্নের কথা বলছিলাম, কোনো প্রশ্ন থাকলে বলেন ভাই, কার কি প্রশ্ন আছে? স্যার আমি ওই 249 ধারাটা একটু স্যার আর একটু বললে মোটামুটি ভাবে বুঝতাম স্যার। যে সিআর মামলার ক্ষেত্রে তো হবে না, শুধু জিআর মামলার ক্ষেত্রে হবে স্যার। ওই জায়গায় একটু স্যার বোঝা একটু মানে পেঁচ লেগে গেছে স্যার। 249 মামলা কার্যক্রম বন্ধ স্যার ওখানে। এই 249 ধারা অনলাইনে কেউ বলবেন? কে বলতে চান? কে বুঝছেন বলেন। স্যার অনলাইনে কেউ বলবো, বলেন। সিআর মামলা ব্যতীত অন্য যে কোনো মামলার ব্যাপারে ম্যাজিস্ট্রেট সিদ্ধান্ত নেবে 249-এ। এটা 249-এ মুক্তি দেওয়া হয়। আর যদি যখন পর্যাপ্ত সাক্ষ্য প্রমাণাদি পায় না, মানে যে অভিযোগ করছে সেও আসে না, তখন হলো 249-এ মুক্তি দেয়। আচ্ছা, আর কেউ বলতে চান? আর কেউ বলতে চান অনলাইনে? আর কেউ বলতে চান স্যার, নাকি আমি বলবো? বলেন, কে বলতে স্যার চান আমি বলেন, একটু বলি। বলেন। আহ, মিন্টু ভাই, 249 ধারাটা আপনি মনে রাখবেন, এইটা হলো ম্যাজিস্ট্রেট আদালতের একটা কার্যপ্রণালী। মানে এই ধারাতে দায়রা আদালতের করার কিছু নাই। অর্থাৎ এই ধারাটা ব্যবহার করবে ম্যাজিস্ট্রেট। এবং ম্যাজিস্ট্রেট এইখানে বলতেছে ধারার প্রথমে কমপ্লেইন ব্যতীত। মানে কমপ্লিমেন্ট রাইট। কমপ্লেইন ব্যতীত মানে ম্যাজিস্ট্রেটের কাছে আমরা যে মামলাগুলো দায়ের করি সিআর মামলা, এটা ব্যতীত ধরেন থানায় যায়, ধরেন নন জিআর বা জিআর যে জিআর মামলা। মামলাগুলো আছে, এই মামলাগুলা ধরেন দীর্ঘদিন যাবত আপনি একটা মামলার এজাহারকারী ছিলেন থানায়, আপনাকেও সমন দেওয়া হচ্ছে, আপনি সাক্ষী দিতে আসেন না। তারপর যে মামলার তদন্তকারী আইও ছিল বা ইনভেস্টিগেটিং অফিসার ছিল, তিনিও কোনো সাক্ষী আনতে পারতেছেন না, বা তিনি হয়তো বিভিন্ন কারণে অন্য কোনো জায়গায় চাকরি সূত্রে ট্রান্সফার হয়ে গেছে। বর্তমান যে দেখা গেল যে ফাইলটা থানার নিচে চাপা পড়ে আছে, এখন যে অভিযুক্ত ছিল সে দেখা গেল তুচ্ছ একটা কারণে মানে তাকে দীর্ঘ 5-10 বছর ধরে কোর্টে হাজিরা দিয়ে যাওয়া লাগতেছে। তো এই ক্ষেত্রে আদালত তার প্রতি একটু সদয় হয়ে বা তার প্রতি স্ববিবেচনায় তাকে দেখাতে মানে তার প্রতি বিবেচনা করতে পারে, যেহেতু এই মামলায় রাষ্ট্রপক্ষকে বলা হচ্ছে সাক্ষী আনার জন্য, কিন্তু রাষ্ট্রপক্ষ যেহেতু আনতিছে না, সেই ক্ষেত্রে আদালত আপনার প্রতি সদয় হয়ে আপনাকে এই মামলা থেকে মানে মামলার ফাইলটা বন্ধ করে রাখবে। অর্থাৎ আপনাকে কিছুই করলো না, খালাসও দিল না, অব্যাহতিও দিল না, মামলার ফাইলটা বন্ধ রাখলো, মানে অনির্দিষ্টকালের জন্য মুলতবি করে ফেলে দিল, বললো যে আপনাকে আপাতত আর হাজিরা দিতে হবে না, আপনি বাসায় চলে যান, যদি প্রয়োজন হয় ভবিষ্যতে আপনাকে মেসেজ করা হবে বা জানানো হবে। এই বিষয়টা হলো 249 ধারা। ধন্যবাদ। আচ্ছা, শুরু করি দেখেন। মিন্টু সাহেব বুঝতে পারছেন? জি স্যার বুঝতে পারছি স্যার, থ্যাংক ইউ স্যার। ওকে, দেখেন এখন আমরা দেখি আসামিকে পরীক্ষায় প্রশ্ন আসে যে আসামিকে অব্যাহতি দানের ক্ষেত্রে ম্যাজিস্ট্রেট কোন কোন বিষয় বিবেচনা করেন, মানে অব্যাহতি দেওয়ার ক্ষেত্রে কোন কোন কাগজপত্র উনি দেখবেন, কোন কোন গুলো দেখবেন না। আসামি দেখা যাবে। অভিযুক্ত ব্যক্তির অব্যাহতি পাওয়ার দরখাস্ত বিবেচনার সময় ম্যাজিস্ট্রেট বা দায়রা আদালত, আন্ডারলাইন করবেন, মামলার রেকর্ড বা রেকর্ডের সাথে দাখিলকৃত কাগজপত্র বিবেচনা করবেন। কি বিবেচনা করবেন? মামলার রেকর্ড আর রেকর্ডের সাথে কাগজপত্র বিবেচনা করবেন। এখন প্রশ্ন এসে যায় যে মামলার রেকর্ড জিনিসটা কি? আচ্ছা, প্রয়োজন মনে করলে অভিযুক্ত ব্যক্তির, আন্ডারলাইন করেন, রেকর্ড কি সেটা পরে আসতেছি। প্রয়োজন মনে করলে অভিযুক্ত ব্যক্তির জবানবন্দি গ্রহণ করবেন। অভিযুক্ত মানে কে? আসামি। যদি প্রয়োজন মনে করে অভিযুক্ত ব্যক্তির জবানবন্দি গ্রহণ করবেন এবং প্রসিকিউশন এবং অভিযুক্তকে বক্তব্য পেশ করার সুযোগ দিবেন। মানে প্রসিকিউশন প্লাস অভিযুক্ত উভয়েরই বক্তব্য পেশ করার সুযোগ দিবেন। এখন আমরা একটু ব্যাখ্যা করি যে মামলার রেকর্ড এবং রেকর্ডের সাথে দাখিলকৃত কাগজপত্র, এই শব্দগুলোর অর্থ আসলে কি। মামলার রেকর্ড অর্থ হলো ফৌজদারি কার্যবিধির 173 ধারার অধীন দাখিলকৃত কি? পুলিশ রিপোর্ট। বলেন তো পুলিশ রিপোর্ট কি চার্জশিট নাকি ফাইনাল রিপোর্ট? চার্জশিট হতে পারে, ফাইনাল রিপোর্ট হতে পারে। পুলিশ পুরোটাই রিপোর্টের সাথে
পুলিশ রিপোর্টের সাথে দাখিলকৃত কাগজপত্র অর্থ হলো পুলিশ কর্তৃক 161 ধারার লিপিবদ্ধকৃত সাক্ষীদের জবানবন্দি, 164 ধারায় ম্যাজিস্ট্রেট কর্তৃক লিপিবদ্ধকৃত বিবৃতি, ময়না তদন্তের রিপোর্ট, সুরতহাল রিপোর্ট, জব্দ তালিকা, মেডিকেল রিপোর্ট ইত্যাদি। এখন প্রিলির সাথে রিটেনের পার্থক্য হলো কি? প্রিলিতে আপনার মনে রাখা লাগতো ময়না তদন্ত রিপোর্ট কত ধারায় আছে, প্রিলিতে মনে রাখা রাখতো যে সুরতহাল রিপোর্ট কে করে কত জায়গা কত ধারায় আছে, জব্দ তালিকা কত ধারায় আছে, বাট লিখিততে এগুলা মনে না রাখলেও সমস্যা নাই। উল্লেখ্য যে দাখিলকৃত অনুসন্ধান রিপোর্ট বিবেচনা না করে চার্জ গঠন করা যায় না। তার মানে মামলার রেকর্ড, এখন আপনি যদি বলেন প্রশ্ন এভাবে আসে, আপনাদের কাছ থেকে গঠনমূলক প্রশ্ন কম আসে, এভাবে বলতে পারেন যে স্যার তাহলে এই যে 173 ধারা তো তাহলে জিয়ার মামলার ক্ষেত্রে বলতেছেন, তাহলে নালিশি মামলার ক্ষেত্রে মামলার রেকর্ড কোনটা, নালিশি মামলার ক্ষেত্রে কোনটা? নালিশি মামলার ক্ষেত্রে নালিশি দরখাস্ত, নালিশি দরখাস্ত বা তদন্ত প্রতিবেদন যদি থাকে সেইটা। যে উপরে উল্লেখিত বিষয়গুলো বিবেচনা করার পর যদি ম্যাজিস্ট্রেট বা দায়রা আদালত যদি মনে করেন যে অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনীত অভিযোগ ভিত্তিহীন, তবে ম্যাজিস্ট্রেট 241 ক ধারায় এবং দায়রা আদালত 265 গ ধারায় অভিযুক্তকে অব্যাহতি দিতে পারেন। এখন আপনারা অধিকাংশ যারা আছেন এই 241 ক আবার ব্র্যাকেটে লেখেন, 265 গ আবার ব্র্যাকেটে লেখেন, এই ক আর গ কিন্তু ব্র্যাকেটে হবে না, হবে আরিফ সাহেব? না স্যার, একসাথে জয়েন। একসাথে জয়েন্ট হবে, জি। এখন আমরা প্রশ্নের পরের অংশে আসি। দেখেন, চিকিৎসাধীন ছিল বা অন্যত্র ছিল আসামির এমন দাবির ভিত্তিতে অব্যাহতি অবৈধ। মানে ওই যে আসামি এসে বলতেছে যে ইওর অনার ঘটনা যেদিন ঘটছে সেদিন আমি ছিলাম কোথায়, অন্যত্র। নায়িকা নুসরাত ফারিয়ার বিরুদ্ধে যে মামলা হয়েছে, এই মামলার যেদিন ঘটনার তারিখ দেখানো হয়েছে উনি ছিলেন বিদেশে। তাহলে এখন উনি অব্যাহতি শুনানির দিনে উনি যে বিদেশে ছিলেন এই কাগজপত্র দেখাইতে পারবে কিনা বলেন? পারবে না স্যার, পারবে না। পারবে না। দেখেন তো 241 ক বা লেখেন বা 265 গ ধারায় অব্যাহতি দানের সময় আদালত উভয় পক্ষকে শুনবেন এবং রাষ্ট্রপক্ষ কর্তৃক দাখিলকৃত কাগজপত্র বিবেচনায় নেবেন, এছাড়া অন্য কোনো কাগজপত্র বিবেচনায় নেবেন না। যেমন ঘটনার সময় ও তারিখে হাসপাতালে চিকিৎসাধীন ছিল বা অন্যত্র ছিল আসামির এমন দাবির সমর্থনে দাখিলি কাগজপত্র বিবেচনা করে আসামিকে অব্যাহতি দেওয়া আইন সিদ্ধ না। অর্থাৎ অব্যাহতির আবেদনের শুনানির সময় আদালত অভিযুক্ত ব্যক্তি বা তার আইনজীবীর বক্তব্য শ্রবণ করবেন, কিন্তু অভিযুক্ত ব্যক্তি কর্তৃক দাখিলকৃত কোনো কাগজপত্র বিবেচনায় দিবেন না। এখন প্রশ্ন এসে যায়, আপনারা আবার রেফারেন্স খুঁজেন যে বিবেচনায় যে নিবেন না, এটা তো 241 ক তে বা 265 গ তে কিছু বলে নাই, এই কথাটা কোথায় বলেছে? এই যে দেখেন, নজরুল ইসলাম বনাম রাষ্ট্র 50 ডিএলআর 1998-103 মামলায় বলা হয়েছে যে অভিযোগ গঠন বিষয়ে শুনানির সময় আসামির দাখিলি প্রমাণ তথা দলিলপত্র বিবেচনা করা যায় না এবং তার ভিত্তিতে আসামির বিরুদ্ধে মামলা বাতিল করা যায় না। অভিযোগ গঠনের পরেই বিচারের সময় আসামি তার দলিলপত্র দাখিল করতে পারে। তার মানে আসামির এই যে কাগজপত্রগুলো আছে দাখিল করবে কখন? ওই বিচারের সময়, সাফাই সাক্ষী দেওয়ার সময়। সুতরাং আদালত অভিযুক্তের দাখিলকৃত কাগজাদি বিবেচনা করে তাকে অব্যাহতি কি বলেন? আইন সিদ্ধ না। ডিম সিদ্ধ না, কিন্তু আইন সিদ্ধ না। কাগজপত্র নেবে না, কিন্তু উকিল, আসামি পক্ষের উকিল যে বক্তব্য দেবে সব নেবে। হ্যাঁ। আচ্ছা, আমরা একটু প্রশ্নে যাই, তারপরে গ নাম্বার প্রশ্নটা একটু পড়বো। দেখেন এখানে গ নাম্বার প্রশ্নটা আছে মিথ্যা, সততা বা হয়রানিমূলক নালিশ দায়েরের জন্য বাদীর বিরুদ্ধে একজন ম্যাজিস্ট্রেট আইনত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে কি পদ্ধতি অনুসরণ করতে পারেন? কোন অবস্থায় ম্যাজিস্ট্রেট একটি নালিশ প্রত্যাহারের অনুমতি দিতে পারে? তাহলে এই জায়গা কত কত ধারা চাইছে বলেন তো? 250 আর 248 নাকি? প্রত্যাহার 248 আছে না, আর মিথ্যা সততা আছে 250।
তো 250 আমরা ইতিমধ্যে একটা ধারণা পাইছি, ওই পাওয়াটাকেই আর একটু বিস্তারিত লিখতে হবে। দেখেন, মিথ্যা সততা বা হয়রানিমূলক নালিশের ক্ষেত্রে আইনগত ব্যবস্থা গ্রহণের পদ্ধতি। মিথ্যা সততা বা হয়রানিমূলক নালিশ দায়েরের জন্য বাদীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পদ্ধতি 250 ধারায় উল্লেখ করা হয়েছে। 250 ধারা অনুসারে ম্যাজিস্ট্রেট আদালত কোনো মামলায় কোনো অভিযুক্তকে অব্যাহতি বা খালাস দিলে, কি দিলে? অব্যাহতি অথবা খালাস দিলে, এবং আদালত যদি মনে করে তাদের বিরুদ্ধে দায়েরকৃত মামলাটি ছিল মিথ্যা, তুচ্ছ বা হয়রানিকর, তাহলে যে ব্যক্তি উক্ত মামলা দায়ের করেছিলেন তাকে আন্ডারলাইন করবেন, কারণ দর্শানোর সুযোগ দিয়ে অনধিক 1000 টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিতে পারে। কত টাকা? 1000। আপনার আরো জানা থাকলে লিখবেন। যদি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হয় তাহলে কয় টাকা? 500 টাকা। এটাও লিখে দেবেন, যদি তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হয় তাহলে 500 টাকা। এরপরে কারণ দর্শানো। মিথ্যা সততা হয়রানিমূলক নালিশ দায়েরের জন্য বাদীর বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণের নিমিত্তে একজন ম্যাজিস্ট্রেট, এই যে দেখেন, যে ক্ষেত্রে নালিশকারী বা সংবাদদাতা উপস্থিত থাকে সেক্ষেত্রে তাকে কারণ দর্শাতে আহ্বান করবেন যে কেন সে এমন অভিযোগ থেকে ক্ষতিপূরণ দিবে না, বা যে ক্ষেত্রে নালিশকারী বা সংবাদদাতা উপস্থিত, আন্ডারলাইন করেন, থাকে না, মানে স্বয়ং ওই সময় সে উপস্থিত নাই, সেক্ষেত্রে বাদীকে হাজির হতে এবং কেন সে ক্ষতিপূরণ দেবে না সেই বিষয়ে কারণ দর্শাতে সমন ইস্যু করবে। বুঝেন কিনা? যদি সে উপস্থিত থাকে তাহলে আর আলাদা করে সমন দেওয়ার দরকার নাই, আর যদি উপস্থিত না থাকে তাহলে সমন দিবে। এখন দেখেন যে কারণ বিবেচনা পূর্বক সিদ্ধান্ত গ্রহণ। বাদী যে কারণ দর্শাবে ম্যাজিস্ট্রেট এমন কারণ সমূহ ম্যাজিস্ট্রেট বিবেচনা করবে, এবং যদি তিনি মনে করে যে নালিশটি মিথ্যা, সততা এবং হয়রানিমূলক হয় সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেট বাদীর বিরুদ্ধে আইনত ব্যবস্থা গ্রহণ করতে পারবে। তবে, তবে লেখেন, তবে তাকে হবে, তাকে, সরি, তাকে, তাকে ক্ষতিপূরণ দিতে আদেশ প্রদান করতে পারবে। তাকে মানে কাকে? বাদীকে। তাকে হবে, তাকে, জি। 250 ধারা মতে ম্যাজিস্ট্রেট অনধিক 1000 টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দিতে পারেন, তবে তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট হলে অনধিক কত? 500 টাকা ক্ষতিপূরণের নির্দেশ দিতে পারেন, এবং উক্ত ক্ষতিপূরণ অনধিক 30 দিন, এবং উক্ত ক্ষতিপূরণ অনাদায়, মানে ওই ক্ষতিপূরণটা যদি আদায় করা না যায় তাহলে 30 দিনের বিনাশ্রম কারাদণ্ড নির্দেশ দিতে পারেন। এছাড়া ক্ষতিপূরণের অতিরিক্ত হিসেবে অনধিক 6 মাসের কারাদণ্ড বা অনধিক 3000 টাকা জরিমানা প্রদানের আদেশ দিতে পারে। এটা তো আমরা আগে থেকেই জানি। আচ্ছা, তো এখন যে জিনিসটা আমরা দেখবো সেটা হলো যে নালিশ প্রত্যাহার। আচ্ছা বলেন তো, নালিশ প্রত্যাহার মানে কত ধারা? 248। তাহলে এই জায়গায় নালিশ প্রত্যাহার যদি কেউ 494 লেখে হবে? মেইন উত্তর তো 248। আপনি 48-এর সাথে সাথে আর 2-4 কথা লিখতে পারেন যে এছাড়াও মামলা প্রত্যাহার সম্পর্কে আলোচনা করছে 494, বাট মূল উত্তর কিন্তু 248। দেখেন, ফৌজদারি কার্যবিধি 248 ধারা নিম্নলিখিত শর্তে ম্যাজিস্ট্রেট একটি নালিশ প্রত্যাহারের অনুমতি দিতে পারে। নালিশকারী কর্তৃক নালিশ প্রত্যাহারের অনুরোধ থাকতে হবে, যে কেন সে নালিশটা প্রত্যাহার করতে চায়। নালিশ প্রত্যাহারের অনুরোধে নালিশ প্রত্যাহারের যথেষ্ট কারণ উল্লেখ থাকতে হবে। কি থাকতে হবে? সাফিসিয়েন্ট কজ। উল্লেখিত কারণগুলোর মধ্যে যে সকল কারণ অভিযোগ প্রত্যাহারের জন্য যথেষ্ট সেগুলো কি করবে? বিবেচনা করবে এবং লিপিবদ্ধ করবে। নালিশকারীর ব্যক্তির সম্মতি ছাড়া এই ধারায় অভিযোগ প্রত্যাহারের অনুমতি দেওয়া যেতে পারে না। এটা একটা আন্ডারলাইন করেন। মানে যার মামলা, সে যদি সম্মতি না দেয়, নালিশকারী সম্মতি না দিলে কিন্তু আদালত স্বপ্রণোদিত হয়ে মামলা প্রত্যাহারের আদেশ দিবে না। আদালত মামলা ডিসপোজ করতে পারে, মানে নিষ্পত্তি করতে পারে, কিন্তু প্রত্যাহারের আবেদন কিন্তু ওই জায়গা থেকে আসতে হবে। বুঝছেন তানভীর? এখানে উল্লেখ্য যে 248 ধারা মতে মামলা প্রত্যাহারের আবেদন চার্জ গঠনের আগে বা পরে যখনই করা হোক না কেন আদালত প্রত্যাহারের আবেদন মঞ্জুর করে আসামিরে কি দিতে পারে? আসামিরে খালাস দিতে পারে। পারে বা পারেন একই। পারেন মানে লেখছেন যে আদালত একটু আপনি করে লেখছে। আচ্ছা, আরিফ ভাই খালি
মিন্টু সাহেবও বুঝে ফেলাইছে যে আরিফ ভাই খালি পেশায়। আপনি কি আরিফ সাহেব চিনতে পারছেন? স্যার লাভলু ভাই ছোট ভাই। এই তো চিনে ফেলছেন, জি। তিন দিনের মধ্যে কত বছর থাকবে একসাথে? এখন যে আচ্ছা, ঠিক আছে। তাহলে এতক্ষণ পর্যন্ত আমরা যা পড়ছি এটা নিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে নাকি না ভাই, বলেন। স্যার একটা প্রশ্ন ছিল স্যার, প্রশ্নটা আর বলো তো করে বেলাই স্যার, আসলে বোঝার পরেও। বলেন। স্যার এই যে লাস্টে ধারাটা পড়লাম 248 ধারা, এখানে বলা আছে যে আহ, উম, প্রত্যাহার যে কোনো মুহূর্তে প্রত্যাহারের আবেদন করা যাবে বা মঞ্জুর করতে পারে, কিন্তু যখন মামলা যদি সাক্ষী হয়ে যায় তখন কি করা যাবে? বলছে যে কোনো সময় সাক্ষী হওয়ার পর কখনো করা তখন কি যাবে, প্রত্যাহার করা যায়? কখনো করা যাবে, থ্যাংক ইউ রায় স্যার। ঘোষণার আগ পর্যন্ত যাবে। আচ্ছা, থ্যাংক ইউ স্যার। দেখেন, ধন্যবাদ। আমরা এখন যে এই টাইপের প্রশ্ন আসবে, যে ঘ দেখেন, এখানে একটা অব্যাহতির দরখাস্ত, প্রশ্নটা ফ্যাক্টটা অনেক বড়, বাট মূল জিনিসটা কিন্তু ছোট। তো এজন্য আগে আমাদের বুঝতে হবে, না বুঝলে ভয় পেলে হবে না। প্রথমে দেখি, দেখেন, এক্স এই মর্মে 15/12/2020 খ্রিস্টাব্দ তারিখ স্থানীয় থানায় এজাহার দায়ের করেন যে, এইটুকু পরে যা বুঝলাম, এই মামলার এজাহারকারী কে? এক্স। এবং এক্স এজাহারটা দায়ের করেছে 15/12/2020 তারিখে। 1/12/2020 তারিখ রাত অনুমান 1টা 30, মানে 11টা 30 মিনিটে ব্যবসায়িক কাজ শেষে বাসায় ফেরার পথে পুরানো ঢাকার নবাবপুর মোড় অতিক্রম করলে অয়োজেড গতিরোধ করে ধারালো অস্ত্র প্রদর্শন করে। তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে সে বাধা দেয়। তাহলে এখানে সে অভিযোগ করছে এক্স, যে 1 তারিখে সে এজাহারটা করছে 12 তারিখে, বাট ঘটনাটা করছে কবে? 1 তারিখে রাত আনুমানিক 11:30টার সময় সে যখন আসতেছিল, তখন ওয়াই আর জেড গতিরোধ করে তার কাছে থাকা টাকার ব্যাগ ছিনে নেওয়ার চেষ্টা করলে সে বলছে যে আমি টাকার ব্যাগ দিব না। 2 দিন আগে আপনারা মগবাজারে একটা সিসিটিভি ফুটেজ দেখছেন কিনা, ওই ব্যাগটা নিয়ে গেছে, ব্যাগে কি ছিল জানি না, বাট সিচুয়েশনটা অনেকটা এরকম আর কি। তখন ওই তার হাতে থাকা চাইনিজ কুড়াল দিয়ে এক্স এর মুখমণ্ডলে কোপ দিলে এক্স এর রক্তাক্ত জখম হয়। তাহলে এই জায়গায় ওয়াই চাইনিজ কুড়াল দিয়ে কোপ দিছে এক্স এর মুখে, এবং ওয়াই ও জেড এক্স এর ব্যাগে থাকা 50,000 টাকা নিয়ে নেয়। তাহলে আমরা যদিও এখানে দণ্ডবিধি পড়ি নাই, বাট আপাতত এতটুকু মনে রাখেন যে ওই যে যে ছিনতাই মানে কি? দস্যুতা। ছিনতাই মানে দস্যুতা। আচ্ছা, এছাড়া এই যে যে তারা চাইনিজ ক্রুয়াল দিয়ে আঘাত করছে, এটা 325 326, যেহেতু 24 অথবা 26 দুইটার যে কোনো একটা হবে আর কি। দেখেন, তো আমরা একটু পড়ি, দেখেন। আচ্ছা, তদন্তকারী কর্মকর্তা তদন্তকালে 5 জন প্রত্যক্ষদর্শীর সাক্ষ্য দ্য কোড অফ ক্রিমিনাল প্রসিডিউর 1898 এর 161 ধারায় লিপিবদ্ধ করে তাতে সাক্ষীদের সাক্ষ্য নেন এবং চিকিৎসা সনদ সংগ্রহ করে দেখেন যে সেখানে লেখা আছে যে ওয়ান লেসারেটেড wound অন দ্য লেফট চিক, মানে লিচিক মানে হচ্ছে আপনার গাল, আর লেফট চিক মানে কি? বাম গাল। লেসারেটেড wound মানে হচ্ছে আপনার ওই গভীর ক্ষত আর কি, বাম গালে গভীর ক্ষত হইছে।
তদন্তকারী কর্মকর্তা এজাহারে বর্ণিত ঘটনায় প্রাথমিক সত্যতা পাওয়া গেছে মর্মে উল্লেখ করে অয়ো এর বিরুদ্ধে দ্য পেনাল কোড 1860-এর, দেখেন আমরা একটু মিলাই, 326 দিছে। 326-এ আছে ভলেন্টারিলি কজিং হার্ট উইথ গ্রিভিয়াস হার্ট, মানে ভলেন্টারিলি কজিং গ্রিভিয়াস হার্ট উইথ ডেডলি ওয়েপন, আমি উল্টা বলছিলাম, মানে মারাত্মক অস্ত্র দ্বারা গুরুতর। 326। 341-এ আছে হচ্ছে আপনার বাধা, রংফুল রেস্ট্রেইনের সাজা, রংফুল রেস্ট্রেইন। 379-তে আছে হলো থেফট, মানে কি চুরি, থেফট বলছে। আর 386-তে আছে হলো আপনার ওই মৃত্যু বা গুরুতর জখমের ভয় দেখাইয়া বলপূর্বক গ্রহণ, বাট অ্যাকচুয়ালি এই জায়গায় দস্যুতা দিলে বেশি যৌক্তিক হতো, কিন্তু দেশে ওই যে চাঁদাবাজির দ্বারা ওই যে মৃত্যু বা গুরুতর জখমের ভয় দেখাইয়া বলপূর্বক গ্রহণ, 386। এই ধারায় বিচারের উদ্দেশ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করেন। তাহলে এই তদন্ত প্রতিবেদনে উনি 326 দিছে, 41 দিছে, 79 দিছে, 386 দিছে। এই ফ্যাক্টটা কিন্তু অযথাই অনেক বড়, মানে আপনাদের ভয় পাওয়ানোর জন্য। দেখেন, তদন্তকালে আসামিদের দখল থেকে একটি ধারালো চাপাতি উদ্ধার করা হয়েছে মর্মে তদন্ত প্রতিবেদনের আলামত কলামে উল্লেখ আছে। তাহলে বিথিকা তদন্তকালে আসামিদের কাছ থেকে কোন কোম্পানির চাপাতি উদ্ধার করছে? আপনি যে চিবে কাটতেন তাই এই চাপাতি হলো অস্ত্র নাকি? অস্ত্র। আচ্ছা আচ্ছা, এখন দেখি ধারালো অস্ত্র। এখানে বর্ণিত ঘটনার সময়ে এবার দেখেন, এবার হলো আসল টুইস্ট। এজাহারে বর্ণিত ঘটনার সময় আসামি জেড চট্টগ্রামের বাঁশখালী উচ্চ বিদ্যালয়ে নৈশ প্রহরী হিসেবে কর্মরত ছিল মর্মে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানের প্রত্যয়নপত্র আপনার নিকট জমা দিয়েছে। বলছে যে যেদিন ঘটনাটা ঘটছে ওই মুহূর্তে জেড ছিল নৈশ প্রহরী হিসেবে চট্টগ্রামে, আসামি ওয়েডের আইনজীবী হিসেবে। আসামি ওয়েডের আইনজীবী হিসেবে আইন ও যুক্তি উল্লেখপূর্বক অব্যাহতির দরখাস্ত প্রস্তুত করুন। এই প্রশ্নটা এসেছে বার কাউন্সিল পরীক্ষা 2020, যেদিন থেকে আপনাদের কপাল পড়া শুরু হয়েছে সেই দিনকার প্রশ্ন হয়েছে। 2020-এ যে সিরাই ফেলছিল সেই প্রশ্ন 2020 সালে ডিসেম্বর মাস। আচ্ছা, তাহলে এখন আমরা তো সলিউশন আলোচনা করবোই, তো তার আগে একটু আপনাদের জিজ্ঞাসা করি, এই রুবেল, এই জায়গায় অব্যাহতির দরখাস্তে আসামি পক্ষের আইনজীবী এই যে সে নৈশ প্রহরী হিসেবে ছিল, এটা এই কাগজপত্র দেখাইতে পারবে কিনা বলেন? তাহলে এটা দেখানোর সুযোগ নাই। এখন তাহলে আমি কি কি দেখাবো? সব জিনিস কিন্তু আমাদের প্রশ্নের ফ্যাক্টের মধ্যে থাকে না, কিছু কিছু জিনিস আমাদের নিজের মধ্য থেকে নিজের মতো করে বানাইয়া লিখতে হবে। সেই ট্রিক্স গুলো আমাদের জেনে যেতে হবে যে অব্যাহতির দরখাস্তে এই কথাগুলো অবশ্যই থাকতে হবে। কেমনে? আমরা একটু পড়া শুরু করি, দেখেন। আচ্ছা, এখন একটা যে সমস্যা আপনাদের হয়, অনেকে বুঝতে পারেন না যে আমি মূল মামলাটা নালিশি মামলাটা কোন আদালতে করব বা অব্যাহতির দরখাস্তটা কোন আদালতে করব। আমি একদিন বলছিলাম অব্যাহতির দরখাস্ত সবসময় করতে কগনিজেন্স, মানে সরি ওই যে আপনার বিচারিক আদালতে। এখন যদি মূল মামলা হতো, নালিশি মামলা হইতো, তাহলে চিফ জুডিশিয়াল বা চিফ মেট্রোপলিটন বা প্রথম শ্রেণীর বা আমলি আদালত লিখলেই হতো। তো যেহেতু এখানে কোনো আপনার নাই, এই যে কোনো আদালতের কথা বলে নাই, কিন্তু ধারা আছে 326-এর মামলা বিচার করে হলো চিফ জুডিশিয়াল বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। সো এই কারণে আমরা লিখবো বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত, ঢাকা। তারপরে দেখেন বংশাল থানার মামলা নং এত। কারণ আপনি যদি বলেন যে স্যার নবাবপুর যে বংশাল থানার মধ্যে, আমি তো জানি না, না জানলে সমস্যা নাই, আপনি নবাবপুর থানায় দিয়েন, সমস্যা নাই। বুঝতে পারছেন? জিয়ার মামলা নং এত। তাহলে বিথিকা বলেন তো, থানার মামলা আর জিয়ার মামলায় দুইটার ভিতর পার্থক্য কি? জিয়ার আর থানার মামলার মধ্যে কি পার্থক্য আছে? পার্থক্য তো অবশ্যই আছে, নাহলে দুইটা নাম্বার কেন দিছে বলেন?
তখন ঘুরে ঘুরে যায়, তখন পাল্টে যায়। এই আরিফ বলেন। আরো তিন। এবার মামলাটা যখন থানায় হয়েছে, হ্যাঁ এবার মানে এবার করে সরে যখন ওইটা কোর্টে পাঠাইতেছে, হ্যাঁ তখন কোর্টে যে একটা রেজিস্ট্রি খাতা আছে, হ্যাঁ ওই খাতায় যখন ওই যে এফআইআরটা মানে ইয়ে হয়েছে জেনারেল রেজিস্ট্রার, তখন ওই জেনারেল রেজিস্ট্রার খাতায় যখন ঠিক গেল, তখন ওইটা চেয়ারম্যান। ধন্যবাদ। আচ্ছা, প্রথমে থানায় গিয়ে তো এফআইআর এর সাথে সাথে এফআইআর কেস বা পুলিশ স্টেশন কেস, এরপরে কোর্টে গিয়ে জিআর অফিসের যে খাতা আছে সেখানে গিয়ে নিবন্ধন হলে সেখানে তো আলাদা নাম্বার পড়ে। অর্থাৎ আমরা বলতে পারি এজাহারের সাথে এফআইআর এর যে পার্থক্য আছে, পুলিশ স্টেশন কেসের সাথে জিআর কেসের সেই পার্থক্য আছে। আচ্ছা যাই হোক, দেখেন ধারা দণ্ডবিধি 326, 341, 379, 386, এই জায়গায় রাষ্ট্রপক্ষ হলো কি বাদী। এখন আপনি বলতে পারেন যে স্যার এই জায়গায় বাদী এক্স দিল না কেন? কেন এক্স দিল না বলেন? জিআর মামলায় তো বাদী রাষ্ট্রই হয়। বনাম ওয়াই জেড ডট ডট আসামিগণ দরখাস্তকারী, আসামি বা দরখাস্তকারী। এখন যদি আপনার মন চায় ওয়াই জেড এর বাপের নাম ঠিকানা দিবেন, সমস্যা নাই। আর কেউ আর বলেন না যে এই ডট ডটের উপর কি লিখবো। আচ্ছা, বিষয় ফৌজদারি কার্যবিধি 241A ধারা মতো এটা গোল দেন, 241A লিখেন বা ক লিখেন, যা খুশি মন চাই লিখেন। 241A ধারার বিধান অনুসারে মামলার দায় হতে আসামিগণের অব্যাহতির প্রার্থনা। তো এখন আপনি যদি এই অব্যাহতির দরখাস্তে ওই সে যে নৈশ প্রহরী হিসেবে দায়িত্বরত ছিল এই পয়েন্ট যদি আপনি আনেন, তাইলে প্রশ্নকর্তার ফাঁদে পা দিছেন। বুঝতে পারছেন? উনি তো ওইটা উল্লেখ করে দিছেন, ভাববেন যে যার মনে যে জানে না সে তো এটা লিখবেই যে ওই দিন আমি অমুক জায়গা ছিলাম তাই অব্যাহতি পাওয়ার হকদার, কিন্তু এটা তো এই জায়গায় লেখা যাবে না। দেখেন তাহলে আমরা প্রথমে কি লিখবো, দরখাস্তকারী আসামিগণের পক্ষে বিনীত নিবেদন এই যে আসামি দরখাস্তকারী আসামি যেহেতু দরখাস্তকারী আসামিগণ আইন মান্যকারী, আইনের প্রতি শ্রদ্ধাশীল ব্যক্তি বটে, যেহেতু দরখাস্তকারী আসামিগণের বিরুদ্ধে পূর্বে কোনো মামলা নেই। বুঝছেন? মানে এদের বিরুদ্ধে আমি বলতেছি যে আগে কোনো মামলা কোনোদিনই হয় নাই। যেহেতু 161 ধারায় সাক্ষীদের লিখিত বিবৃতিতে আন্ডারলাইন করেন পুলিশ স্বাক্ষর নিতে পুলিশ ক্ষমতাপ্রাপ্ত না, এবং যেহেতু পুলিশ 5 জন প্রত্যক্ষদর্শীর সাক্ষীর সাক্ষ্য লিপিবদ্ধ করে স্বাক্ষর নিয়েছে, সেহেতু এমন বিবৃতির ভিত্তিতে প্রদত্ত তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে আসামির বিরুদ্ধে চার্জ গঠন করা যায় না। বুঝেন নাই বোধহয়? এর আগে আমরা পড়ছিলাম 161 এর বিবৃতিতে কে স্বাক্ষর করে বলেন? যে তদন্তকারী কর্মকর্তা স্বাক্ষর করবে, বাট যে প্রদান করতেছে সে কিন্তু স্বাক্ষর করবে না। এখন আমাদের যে মূল ফ্যাক্ট, এই ফ্যাক্টের ভিতরে স্বাক্ষর করছে কি করে নাই তা কিন্তু কিছু বলে নাই, বাট আমাদের এটা নিজেরা বানাই দিতে হবে যে 5 জন প্রত্যক্ষদর্শীর স্বাক্ষর নিছে মানে তদন্ত বিবৃতি নিছে, সেই সাথে সাথে তাদের স্বাক্ষরও নিছে, বাট আইনে স্বাক্ষর নেওয়ার কোনো বিধান নাই। তারপরে দেখেন, যেহেতু এজাহারে উল্লেখিত অস্ত্র এবং পুলিশ কর্তৃক তদন্তকালে আসামিদের দখল হতে উদ্ধারকৃত চাপাতি একই প্রকৃতির অস্ত্র হয়, এটাও আমাদের বের করতে হবে যে এজাহারে অস্ত্রের যে বিবরণ আছে আর পুলিশ যে অস্ত্র জব্দ করছে এই দুইটা কিন্তু একই প্রকৃতির অস্ত্র না। তারপরে দেখেন, যেহেতু তদন্তকালে আসামিদের দখল থেকে চাপাতি উদ্ধার করে যে জব্দ তালিকা প্রস্তুত করা হয়েছে, উক্ত জব্দ তালিকা আন্ডারলাইন করেন কোনো সাক্ষীর স্বাক্ষর নাই। এই রুবেল, জব্দ তালিকায় কয়জন সাক্ষীর স্বাক্ষর লাগে বলেন? করছি আগে প্রশ্ন, আমরা লিখিত তো এই প্রশ্ন করছি। মাসুদ সর্বনিম্ন 2 জন কারা? এই 2 জন কারা? গণ্যমান্য ব্যক্তিদের নিয়ে নেবে নাকি? আচ্ছা, 103 ধারায় আছে। তার মানে এটাও কিন্তু ওই জায়গায় বলা নাই যে জব্দ তালিকা প্রস্তুত করতে আমি বলে দেব যে জব্দ তালিকায় সাক্ষীদের স্বাক্ষর নাই, তো জব্দ তালিকাটা আইনগত পন্থায় তৈরি করা হয় নাই।
যেহেতু ফৌজদারি কার্যবিধির 103 ধারা অনুসারে জব্দ তালিকা প্রস্তুত করার সময় সাক্ষীদের স্বাক্ষর গ্রহণ করা আবশ্যক, আবশ্যক লেখেন, আবশ্যিক বলে কোনো শব্দ হয় না, আবশ্যক। হ্যাঁ, এবং যেহেতু উক্ত ধারা মান্য করে এমন সাক্ষ্য নেওয়া হয়নি। তারপরে দেখেন, সেহেতু ন্যায় বিচারের স্বার্থে আসামিগণ উল্লেখিত মামলার দায় হতে অব্যাহতি পাওয়ার হকদার বটে। ন্যায় বিচারের স্বার্থে অব্যাহতি পাওয়ার হকদার বটে। এখন তাহলে বিথিকা বলেন যে এই জায়গায় ওই কথাটা লেখা উচিত ছিল না, ওই যে নৈশ প্রহরী হিসেবে সে যে কাজে ছিল। না না, হ্যাঁ, এটা হবে না স্যার। কেন? ওটাই তো বড় পয়েন্ট ছিল। ওরাই তো লেখা আছে স্যার আইনে যে আসামিদের ওই আসামির ওই কাগজপত্র ওইগুলো দেখানো যাবে না। কোথায় আইনে কোন ধারায় বলছে? 200 এই ম্যাজিস্ট্রেটের 241-এর কথা বলছে, কোন ধারায় বলে নাই, উচ্চ আদালতের নজিরে বলছে। আচ্ছা, অতএব উপরোক্ত কারণ বিবেচনায় আসামিকে অত্র মামলার দায় হতে অব্যাহতি দানের আদেশ প্রদানে মর্জি হয়। বুঝছেন? তাহলে দরখাস্ত লেখা কিন্তু অ্যাকচুয়ালি সহজ। আদালতের নাম লিখবেন, থানার নাম লিখবেন, জিআর মামলা লিখবেন, তারপরে তো ধারা লিখবেন, তারপরে বাদী বিবাদী লিখবেন, বিষয় লিখবেন। জিআর মামলায় যাই হোক মামলা হবে, নাম্বার অব্যাহতির দরখাস্ত হবে। যদি নতুন মামলা করতাম তাহলে দরখাস্ত দেওয়া মানে নাম্বারের দরকার হতো না। শুনেন, আপনারা পয়েন্ট আকারে লেখার এত সমস্যা কি আপনাকে? আপনারা খালি ডালাও ভাবে লিখতে চান, পয়েন্ট আকারে লিখলি তো জিনিসটা ভালো দেখা যায় বেশি। এ লেখা জি জি জি, এই জায়গায় পয়েন্ট গুলোতে ক্রমিক নাম্বার দিবেন, স্টার দিবেন না। এই দরখাস্তের পয়েন্ট কখনো স্টার হয় না, দরখাস্তের পয়েন্টে ক্রমিক নাম্বার দিবেন। তো যদি আমি আপনাদের বলি যে, দেখি একজনে জিজ্ঞাসা করি, এই শেখ রুবেল, একটা দায়রা আদালতের যদি অব্যাহতির দরখাস্ত লিখতে হয় তাহলে কেমনে লিখবেন বলেন? কি কি এই দরখাস্তের কি কি চেঞ্জ হবে? মিসকেস কে বলে? রুবেল মিসকেস করে অনেক টাকা পয়সা কামাই করছে এই মামলায় দিয়ে, এই কারণে ওর মাথায় গেলে মিসকেসই ঘুরতেছে। দেখেন 265 কতে করবেন না? দায়রা আদালতে অব্যাহতির দরখাস্ত কততে? 265 গ। আচ্ছা, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা ভাই বলেন, এই জায়গা কোনো প্রশ্ন থাকলে বলেন। অনলাইন অফলাইন মিলিয়ে আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? স্যার ওই যে মামলা যে প্রত্যাহার করবে ম্যাজিস্ট্রেট আদালতে, মামলা প্রত্যাহার তার মামলা প্রত্যাহার করার ক্ষেত্রে যিনি প্রত্যাহার করবেন তার কারণগুলো উল্লেখ করবেন এবং যে কারণগুলো যুক্তিযুক্ত আদালত সেগুলো লিপিবদ্ধ করবেন। এখন এক্ষেত্রে কি আদালতের এমন বিবেচনামূলক ক্ষমতা আছে যে ওনার কাছে মনে হইলো যে না প্রত্যাহার করার কারণগুলো যথেষ্ট নয় মামলা চালিয়ে যাওয়ার?
সাধারণত শেয়ার মামলায় প্রত্যাহার করলেই যৌক্তিক কারণ দেখালেই প্রত্যাহারের অনুমতি দেয়, উনি সাধারণত এটা করে না, চালায় না। স্যার মানে ওই এরকম কোনো আইনি কোনো বিধি নাই এরকম যে উনি না, ইচ্ছা করলে প্রত্যাহার না করে শেয়ার মামলা চলমান রাখবে? উনি জাস্ট বলে যে আমাদের আপস মীমাংসা হয়ে গেছে, প্রত্যাহার করার অনুমতি দেওয়া হবে, এই আর কি। স্যার বুঝতে পারছি। স্যার আমার একটা প্রশ্ন আছে স্যার। বলেন বলেন। স্যার বলছে যে 241-এর ক ধারায় যে আসামির পক্ষে কোনো কাগজপত্র উত্থাপন করা যাবে না, কিন্তু বলছে আইনজীবীর বক্তব্য শোনা যাবে। তো আইনজীবী কি শুনানির মাধ্যমে এই কথাটা বলতে পারবে যে সে 103 ধারা বা এই এলিপি যা আছে বা অন্য থাকার অজুহাত যা আছে এই বিষয়ে কি শুনানি করতে পারবে? শুনানি তো করতেই পারে, কিন্তু যে জিনিসের কাগজপত্র নাই, শুধু মুখের কথা কি দাম আছে? না, ঠিক আছে। সে বলতেই পারে, কিন্তু তো ওটা তো কাগজ দিয়ে প্রমাণের বিষয়, বুঝতে পারছেন? আচ্ছা ভাই, আর কোনো প্রশ্ন আছে কিনা বলেন। না বিকাশ স্যার, বলেন। এখানে এই আপনারা থামেন, বলেন বিকাশ বলেন। কোন দরখাস্ত কোন আদালতে লিখতে হয়, তাই? ঠিক আছে। আচ্ছা, এই যে যে অব্যাহতির দরখাস্ত, এটা এটা তো বিচারিক আদালতে করতে হয়। এখন বিচারিক আদালত যেহেতু 326-এর মামলা, 326-এর মামলা বিচারের এখতিয়ার আছে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেটের, এই কারণে ওইটা লিখছি। যদি 300 এই জায়গায় যদি ধারা 302 থাকতো, তাহলে আমার দায়রা আদালতে চলে যাইতাম, কারণ দায়রা 302-এর মামলা বিচার করে কে? দায়রা জজ, বুঝতে পারছেন? আর যদি মূল নালিশি মামলা হতো, যে আপনি নালিশি মামলা করতে চান কার কাছে, নালিশি মামলা আপনি জানেন 190 ধারায় বলছে যে কে কে আমলে নিতে পারে, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট বা চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বা প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা বিশেষ ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো ম্যাজিস্ট্রেট। তাহলে মূল মামলা, নালিশি মামলার দরখাস্ত আমরা এখনো লেখা শিখি নাই, বাট মূল মামলা কার কাছে করতে হবে? তাহলে হয় চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, নাহলে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, নাহলে মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, নাহলে প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, আর না হলে লিখবেন বিজ্ঞ আমলি আদালত অমুক। ভালো। জি হ্যাঁ, যেহেতু যদি 302 বা কোনো অপরাধ হয় তাহলে তো জেলা অনুযায়ী দায়রা যদি জি জি যেহেতু দায়রা যদি আপনি শুনতে জি হ্যাঁ, 302 তো অবশ্যই দায়রা জজই বললাম। সেক্ষেত্রে ওটা কি দিয়া থাকবে না সেশন হ্যাঁ, সেশন কেস, জি। শেয়ার মামলা ট্রান্সফার করলেও ওখানে সেশন কোর্ট মামলা নাম্বার পড়ে। আচ্ছা, আপনাদের এত গভীরে যাওয়ার দরকার নাই, শুনেন, আপনারা জাস্ট এই ফরম্যাটটা ঠিক আছে কিনা, এই হলো কাহিনী। আদালতের নাম, থানার মামলা, জিআর মামলা, বাদী বিবাদী, আর তার আগে ধারা হবে, ধারা, তারপরে আপনার মূল যুক্তিগুলো ঠিক আছে কিনা, এটাই। আর মুসাবিদার ক্ষেত্রে এই আপনার প্রতিটা জিনিসে আলাদা আলাদা মার্ক, আলাদা আলাদা মার্ক কিভাবে, আমি একটু আপনাদের এই উদ্দেশ্যে বলি, যে আপনি ভিতরে বডিতে যাই লেখেন না কেন, আপনি যদি ঠিকভাবে সাজাইতে পারেন তাহলে আপনি অবশ্যই কিছু মার্ক পাবেন। আর ভিতরে 2-4 কথা ওটা লেখা কোনো ব্যাপার না। এই যে হাইকোর্ট ডিভিশনের যে পরীক্ষা হয়, আপনার জেলা জজ আদালতের অ্যাডভোকেট হওয়ার পর হাইকোর্ট ডিভিশনের পরীক্ষা দিবেন, ওখানে 25 মার্কের পরীক্ষা মাত্র রিটেন, ওখানে 3টা ড্রাফট করা লাগে, বিশাল বিশাল ফ্যাক্ট থাকে, ইংরেজিতে লেখা, ইংরেজিতে করতে হয়। ওখানে সিভিল একটা রিভিশন থাকে, সিভিল একটা আপিল থাকে, এখান থেকে একটা লিখতে হয়। তারপর ক্রিমিনাল আপিল থাকে, ক্রিমিনাল 561A কোয়াশমেন্ট বা কখনো রিভিশন থাকে, এখান থেকে একটা লিখতে হয়। আর 2টা রিট থাকে, রিট থেকে একটা, তাহলে সিভিল থেকে 8, ক্রিমিনাল থেকে 8, 8 8 16, আর রিট লিখতে হয় 9, এ হলো 15। এই 15-এর মধ্যে আপনার 12.5 পাইলে, সরি 25-এর মধ্যে 12.5 পাইলে আপনার পাস। তো এখন ওখানে ওই যে তো আপনার প্রতিটা দরখাস্তের যে কস্ট টাইটেল আছে, মানে কোন আদালতে লিখতেছেন, বাদী বিবাদী কে, এর উপর 1 মার্ক।
তারপরে বডির জন্য 1 মার্ক, আর লাস্টে যে প্রেয়ার পোর্শন এইগুলোর জন্য 1 মার্ক। কারণ যদি এইভাবে বলে 8 মার্কের যদি ভাগ করে যায়, কস্ট টাইটেল ঠিকভাবে লিখতে পারলে ওই জায়গায় 3 মার্কের ভিতরে এত, বডি 3 মার্কের মধ্যে এত, প্রেয়ার 2 মার্কের মধ্যে এত, তার মানে ওই জিনিসটা কিন্তু আপনার ওভারঅল মার্কিং করা হয় না, ওইটা কিন্তু মার্কিং করে যে আপনার পার্ট বাই পার্ট ঠিক আছে কিনা। যাই হোক, আচ্ছা আমরা চলে আসি, দেখেন 15 নম্বরে চলে আসি। সংক্ষিপ্ত বিচার কি? সংক্ষিপ্ত বিচার আদালতে কি কার্যপদ্ধতি অনুসরণ করা হয়? এইরূপ বিচারে সর্বোচ্চ দণ্ড দেওয়া কি যায়, আর দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল চলে কি? আমরা এই যে আজকে বিস্তারিত আলোচনা করলাম, এটা হলো ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি আর দায়রা আদালতের বিচার পদ্ধতি। এছাড়াও আর একটা বিচার পদ্ধতি আছে, সেটা হলো সংক্ষিপ্ত বিচার, সামারি ট্রায়াল। এটা ম্যাজিস্ট্রেটই করে, বাট যে সকল অপরাধের সাজা লঘুতর সে সকল অপরাধ সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করা হয়। এই সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার আমরা একটু পড়ি, দেখেন। সংক্ষিপ্ত বিচার বা সামারি ট্রায়াল ফৌজদারি কার্যবিধিতে সংক্ষিপ্ত বিচারের কোনো সংজ্ঞা দেওয়া হয়নি, তবে সাধারণত অল্প সময়ে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার কার্যকে সংক্ষিপ্ত বিচার বলা হয়। গুরুতর নয় এমন অপরাধ বা লঘু শাস্তি দেওয়া যায় যে অপরাধ, সেই অপরাধগুলোর বিচার সংক্ষিপ্ত পদ্ধতিতে করা হয়। ফৌজদারি কার্যবিধি 1898 বলছেন 22তম অধ্যায়ের 260 ধারা থেকে 265 ধারায় সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার সম্পর্কে আলোচনা করা হয়েছে। কত থেকে কত ধারা? তাহলে বলেন তো 20 অধ্যায় কি আছে? 23 অধ্যায়ে আর 22 অধ্যায়ে সংক্ষিপ্ত পদ্ধতিতে। আমরা একটু চলে আসি যে সকল অপরাধের সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার হতে পারে, এটা একটু বিস্তারিত পড়ি, দেখেন। নিম্নবর্ণিত অপরাধ সমূহের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধি 1898 এর 22তম অধ্যায়ের 260 ধারার আওতায় সংক্ষিপ্ত বিচার হতে পারে, যথা। আচ্ছা, যারা পড়াশোনা একটু কম পারেন তাদের এই যে আমি একটু মানে পরীক্ষায় তো আসলে আল্লাহ কি আসে না না আসবে তা আল্লাহ ভালো জানে, প্রশ্ন করতে যা জানে, বাট এই পর্যন্ত আমরা যা পড়ছি, এই পর্যন্ত বলতে এই যে ম্যাজিস্ট্রেট আর দায়রা আদালতের যে বিচার পদ্ধতি, এখান থেকে ইনশাল্লাহ একটা পাওয়া যাবে। ফৌজদারিতে এই যে পর্যন্ত আমরা পড়ছি, এই পর্যন্ত যদি কেউ পড়েন তাহলে ফৌজদারিতে এখান থেকে এক প্রশ্ন পাবেন ইনশাল্লাহ। দেখেন, বেশি কথা বললে জিনিসটা জটিল হয়ে যায় রুবেল, আপনাদের বেশ কতগুলো হাদিস শুনাইতে হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, ওই স্পেসিফিক আয়াত মনে নাই, তবে পড়ছিলাম এইভাবে যে গাভী কোরবানি, গরু কোরবানি দিতে বলছে আদালত বনি ইসরায়েলরে হযরত মুসা আলাইহিস সালামের আমলে। তো ওরা দুষ্টু প্রকৃতির, বলে যে কি রঙের গরু, ঠিক আছে, কি গরু, কি রঙের গরু, দেখতে কেমন, এই ধরনের প্রশ্ন যখন করছেন, প্রথমে যদি বলছে গরু কুরবানি দিতে, ওই সময় যদি সোনার সাত সাত কুরবানি দিয়ে ফেলেন তাহলে কিন্তু ঝামেলা শেষ। কিন্তু যখনই জিজ্ঞেস করছে কি রঙের গরু, তখন ধরেন আরো অদ্ভুত একটা বলছে যে এই রঙের গরু লাগবে। তাহলে আমি আপনারা যে কথাটা বলছি সেটা হলো যে এই পর্যন্ত মানে কি, মানে ফৌজদারি আমরা শুরু থেকে যা পড়ছি এই পর্যন্ত যদি পড়েন তাহলে ইনশাল্লাহ দুইটার ভিতরে একটা পাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, তাহলে আর আর কিছু এখানে যাওয়ার পরে আর যে গুরুত্বপূর্ণ জিনিস আছে সেটা হলো আপনার রিভিশন, আপিল আর রিভিশন। আপিল, রিভিশন 403 ধারা, আর হলো বেইল। এই চারটা জিনিস গুরুত্বপূর্ণ, আপিল, রিভিশন, তাও আপিলের চেয়েও বেশি গুরুত্বপূর্ণ রিভিশন। রিভিশন আর হলো বেইল, ওই যে বেইলের একটা মুসাবিদা আসতে পারে, বেইলের যে এই টাইপের এগুলাই আর কি। দেখেন, তাহলে মৃত্যুদণ্ডে দণ্ডনীয় নয় এমন অপরাধ, যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডনীয় নয় এমন অপরাধ, 2 বছরের অধিক মেয়াদের কারাদণ্ডে দণ্ডনীয় অপরাধ, দণ্ডনীয় নয় এমন অপরাধ সমূহের ক্ষেত্রে সংক্ষিপ্ত বিচার হতে পারে। কি কি বলেন? যার সাজা মৃত্যুদণ্ড নয়, যার সাজা যাবজ্জীবন কারাদণ্ড নয়, যার সাজা 2 বছরের বেশি নয়, এরকম অপরাধের ক্ষেত্রে সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার হতে পারে। দণ্ডবিধি
1860-এর ধারা 264, 265, 266 ধারার অধীন ওজন ও পরিমাপ সম্পর্কিত অপরাধ সমূহের ক্ষেত্রে সংক্ষিপ্ত বিচার হতে পারে। এই যে আমরা যখন পেনাল কোডে পড়ছিলাম যে 264, 65, 66 এই সবগুলোর অপরাধের সাজা 1 বছর। 1 বছর, তার মানে এই ওজন ও পরিমাপ সম্পর্কিত যে সকল জিনিসপত্র আছে এইগুলোর মামলাও সংক্ষিপ্ত পদ্ধতিতে হতে পারে। দণ্ডবিধি 1860-এর অধীন 323-এর অধীন আঘাত সম্পর্কিত অপরাধ সমূহের ক্ষেত্রে সংক্ষিপ্ত বিচার হতে পারে। 323-এর সাজা কত? 1 বছর। দেখেন একটা ব্যতিক্রম, 379 সাজা 3, 80 সাজা 7, 81 সাজা 7। তবে আবার এই জায়গায় একটা সীমাবদ্ধতা দিয়ে দিছে, অধীন চুরি যে ক্ষেত্রে উক্ত চোরাই মালের মূল্য গোল্ডেন 10,000 টাকার অধিক নয়। তাহলে যদি একটা ছাগল চুরি করে যে ছাগলের মূল্য 10,000 টাকার অধিক নয়, তাহলে এটার বিচার হবে কোন কোন সামারিটার? বুঝছেন? তারপরে দণ্ডবিধি 1860-এর আন্ডারলাইন করবেন 403 ধারার অধীন অসাধুভাবে সম্পত্তি আত্মসাৎ যে ক্ষেত্রে উক্ত আত্মসাৎকৃত সম্পত্তির মূল্য 10,000 টাকার অধিক নয়। কয় টাকার অধিক নয়? 10,000। তাহলে চোরাই মাল হলেও 10,000, মানে চুরি হলেও 10,000, আত্মসাৎ হলেও 10,000। দণ্ডবিধি 1860-এর 509, 510 ধারার অধীন অপরাধ সমূহের ক্ষেত্রে সংক্ষিপ্ত বিচার হতে পারে। দেখি আরিফ সাহেব, 509 আর 510-এ কি আছে বলেন? 2 ঘন্টা 10 টাকা। কি বিষয়টা কি? প্রকাশ্য মাতাল দিবালোকে আর কি। আর 500 টাকা চুক্তি করতে। প্রকাশ্য উল্টো পাল্টা মানে কি? মাতাল হয়ে যদি হাঁটাই। রুবেল 509 কি আছে? সাজা কত? 1 বছর বিনাশ্রম। জি। তো এই সকল ক্ষেত্রে মোটামুটি আপনার সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার হতে পারে। এখন প্রশ্নে চলে আসি যে দেখেন যে যিনি সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করতে পারে, সংক্ষিপ্ত পদ্ধতিতে আসলে কে বিচার করবে? ফৌজদারি কার্যবিধি 260 ধারা মোতাবেক নিম্নলিখিত ব্যক্তিগণ সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করতে পারে: মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণী ম্যাজিস্ট্রেট বা সংক্ষিপ্ত বিচার পদ্ধতি সম্পর্কে সরকার কর্তৃক বিশেষ ক্ষমতাপ্রাপ্ত ম্যাজিস্ট্রেট বেঞ্চ। এই বেঞ্চ মানে কোন কাঠের বেঞ্চ? সেগুন কাঠের বেঞ্চ। জি, এগুলা আসলে যেখানে বসে বিচার কার্যক্রম পরিচালনা করে সেটাকেই বলা হয় বেঞ্চ। আর এখানে যে মোটামুটি কথাগুলো আছে এগুলো আপনারা একটু দেখলেই বুঝবেন। তারপরে আমরা পড়ি, দেখেন যে মামলা সংক্ষিপ্ত পদ্ধতিতে বিচার করার পদ্ধতি বা কার্যপদ্ধতি। সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে কোন ধারার পদ্ধতি অনুসরণ করতে হবে তা ফৌজদারি কার্যবিধির 262 ধারায় উল্লেখ করা হয়েছে। যে ক্ষেত্রে আন্ডারলাইন করবেন আপিলের বিধান নেই সেক্ষেত্রে কি পদ্ধতি অনুসরণ করতে হবে সেটা 263 ধারায়। আর যে ক্ষেত্রে আপিলের বিধান আছে সেই সকল মামলায় সংক্ষিপ্ত বিচারে কি পদ্ধতি অনুসরণ করতে হবে সেটা বলা হয়েছে 264 ধারায়। অর্থাৎ সংক্ষিপ্ত বিচারে যে সকল মামলায় আপিলের বিধান নাই সেই সকল ক্ষেত্রে অনুসরণ করতে হবে কত ধারা বিধান? 263। আর যদি আপিলের বিধান থাকে সেক্ষেত্রে কত? 264। এখন আমরা চলে আসি যে ম্যাজিস্ট্রেট। এখন আপনারা এই যে এখানে যেভাবে লেখা আছে যদি প্রশ্ন আসে এইভাবে শিরোনাম দিয়ে আন্ডারলাইন করে করে লিখবেন, বুঝছেন? আপনাদের অনেকে যেটা দেখি দাগ নাম্বার দিয়ে দাগ নাম্বারের নিচে একটা আন্ডারলাইন দেন না, দাগ নাম্বারের নিচে অবশ্যই একটা আন্ডারলাইন দিবেন তাতে দেখতে ভালো দেখা যায়। ম্যাজিস্ট্রেট আদালতে বিচারের পদ্ধতি অনুসরণ করা 262 ধারায় বলা হয়েছে সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে ফৌজদারি কার্যবিধির গোল্ডেন 20 অধ্যায়ে উল্লিখিত পদ্ধতি অনুসরণ করতে হবে। তানভীর বলেন তো 20 অধ্যায় কোনটা? কত ধারা থেকে কত ধারা 20 অধ্যায়? 241 থেকে 250। ধন্যবাদ। অর্থাৎ ফৌজদারি কার্যবিধির 20 অধ্যায় ম্যাজিস্ট্রেট কর্তৃক মামলা বিচারের যে পদ্ধতি উল্লেখ আছে সেই সকল বিধি বিধান অনুসরণ করতে হবে। তাহলে সামারি ট্রায়ালের ক্ষেত্রেও 20 অধ্যায়ের বিধিবিধান অনুসরণ করতে হবে। এরপরে দেখেন সাক্ষীর সাক্ষ্য রেকর্ড এবং আনুষ্ঠানিক চার্জ গঠনের প্রয়োজন নাই। সামারি ট্রায়ালে আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য গ্রহণ বা সাক্ষীর আনুষ্ঠানিকভাবে চার্জ গঠন বা আনুষ্ঠানিকভাবে সাক্ষ্য রেকর্ড করার প্রয়োজন নাই। এই যে দেখেন সংক্ষিপ্ত বিচারে ম্যাজিস্ট্রেট বা ম্যাজিস্ট্রেটের বেঞ্চ সাক্ষীর সাক্ষ্য রেকর্ড করবে না।
বা আনুষ্ঠানিকভাবে চার্জ গঠন করবে না, যে ক্ষেত্রে এমন মামলায় আপিলের বিধান থাকে না। যদি কোনো মামলায় আপিলের বিধান না থাকে তাহলে সেই ক্ষেত্রে সাক্ষীর সাক্ষ্য রেকর্ডও করার মানে সাক্ষ্য গ্রহণ করারও দরকার নাই, আবার চার্জ গঠন করারও কি দরকার নাই। এখন আপনাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে একটা মামলায় আপিলের বিধান আছে না না আছে, আগে থেকে বিচারক কেমনে বুঝবে? এই প্রশ্ন আসছে না? এই প্রশ্নের উত্তর হলো যে অনেক আমাদের ফৌজদারি কার্যবিধি দণ্ডবিধিতে অনেক ধারা আছে, যে ধারায় যে সাজা দেওয়া যায় এই সাজার বিরুদ্ধে কখনোই আপিল করা যায় না যদি সামারি ট্রায়ালে বিচার করে। ধরেন পাবলিক নুইসেন্স, 290 ধারায় সাজা কত? 200 টাকা। আর সামারি ট্রায়ালে 200 টাকা পর্যন্ত জরিমানা করলে আপিল করা যায় না। তাহলে সামারি ট্রায়ালে যদি 290 ধারার বিচার করে তাহলে এই জায়গা কি সাক্ষ্য রেকর্ড করার দরকার আছে? নাই। আনুষ্ঠানিক চার্জ রেকর্ড করার দরকার আছে? নাই, কারণ এটা তো আপিল যোগ্য মামলা না। বুঝেন কি না? আচ্ছা, আপিল যোগ্য বা আপিল অযোগ্য যাই হোক না কেন সংক্ষিপ্ত বিচারে লিখিতভাবে কোনো আনুষ্ঠানিক চার্জ গঠন করার প্রয়োজন নাই। এই যে আবার বলছে আপিল যোগ্য বা আপিল অযোগ্য যাই হোক না কেন সংক্ষিপ্ত বিচারে কোনো আনুষ্ঠানিক চার্জ গঠন করার প্রয়োজন নাই। তবে আন্ডারলাইন করবেন, ম্যাজিস্ট্রেট সরকার কর্তৃক নির্দেশিত একটি ফরম পূরণ করবে। এই দেলোয়ার বলেন তো, ফৌজদারি কার্যবিধির সকল ফরম কত তফসিলে আছে? আরিফ সাহেব সবই পারে, খালি কোথায় আছে বিকাশ? 555। তফসিল কত? আচ্ছা দেখেন ভাই, সাক্ষ্যের সারমর্ম সহ রায় লিপিবদ্ধ করা ম্যাজিস্ট্রেট বা ম্যাজিস্ট্রেটের বেঞ্চ কর্তৃক প্রত্যেক সংক্ষিপ্ত বিচারে যেখানে আপিলের বিধান আছে সেখানে দণ্ড প্রদানের পূর্বে সাক্ষ্যের সারমর্ম লিপিবদ্ধ করবে এবং 263 ধারায় উল্লেখিত বিবরণে উল্লেখ করবে। বলছে যে যদি আপিলের বিধান থাকে তাহলে সাক্ষ্যের সারমর্ম সহ রায় লিপিবদ্ধ করবে। আচ্ছা, রায় রেকর্ড এবং রায়ের ভাষা 263 ধারার রেকর্ড, 264 ধারা লিপিবদ্ধকৃত রায় দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা কর্তৃক লিখিত হতে হবে এবং সেটা আন্ডারলাইন করবেন ইংরেজিতে বা আদালতের ভাষায়। মানে এই যে যে সংক্ষিপ্ত পদ্ধতিতে যে রায়ের ভাষা, এই রায়ের ভাষা হবে ইংরেজিতে অথবা কি ভাষায়? আদালতের ভাষায়। এইটুকু মনে যা আসে তাই একটু লিখে দিয়েন। মনে যা আছে বলতে যে আনুষ্ঠানিক চার্জ গঠনের প্রয়োজন নাই, সাক্ষ্য মানে যদি আপিলের বিধান না থাকে তাহলে আনুষ্ঠানিক সাক্ষ্য গ্রহণ করারও কি দরকার নাই। আচ্ছা, এখন দেখেন যে জিনিস দুইটা বেশি গুরুত্বপূর্ণ সেই জিনিস দুইটা হলো এটা দেখেন, সংক্ষিপ্ত বিচারে দণ্ড প্রদানের সীমাবদ্ধতা। মানে আপনি সামারি ট্রায়ালে যে মামলারই বিচার করেন না কেন সংক্ষিপ্ত বিচারে দণ্ড প্রদানের ক্ষেত্রে 262 ধারায় সীমাবদ্ধতা আরোপ করা হয়েছে। 262 ধারা অনুসারে সংক্ষিপ্ত বিচারের ক্ষেত্রে 2 বছরের অধিক মেয়াদের কোনো কারাদণ্ড প্রদান করা যাবে না। তাহলে আপনি যদি সামারি ট্রায়ালে 380 ধারার মামলাও বিচার করেন, 380 ধারায় কি আছে রুবেল? কি চুরি? বাসগৃহে চুরি সামারি ট্রায়ালে বিচার করতে পারবে? সাজা কতদিন দেবে? সামারি ট্রায়ালে 2 বছরের বেশি সাজা দেওয়া যাবে না। অপরদিকে দেখেন সংক্ষিপ্ত বিচারে প্রদত্ত দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল। শুনেন একটু বলে দিই, সংক্ষিপ্ত বিচারে যদি শুধু অর্থদণ্ডাদেশ দেয় 200 টাকা, অর্থদণ্ডাদেশ 200 টাকা দিলে আপিল করা যাবে না। তবে 200 টাকার সাথে যদি কারাদণ্ড দেয় তাহলে আপিল করা যাবে। সংক্ষিপ্ত বিচার পদ্ধতিতে ম্যাজিস্ট্রেট অনধিক 200 টাকা জরিমানা করলে সেই আদেশের বিরুদ্ধে আপিল করা যাবে না। অর্থাৎ শুধুমাত্র অর্থদণ্ড আরোপ করলে এবং অর্থদণ্ডের পরিমাণ 200 টাকা অতিক্রম না করলে উক্ত ক্ষেত্রে আপিল করা যাবে না। কিন্তু সংক্ষিপ্ত বিচারে আন্ডারলাইন করেন 2 বছর বা তার কম কারাদণ্ড দিলে এবং কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দিলে উক্ত ক্ষেত্রে আপিল করা যাবে। যদি 100 টাকার সাথে 1 মাস কারাদণ্ড দেয় আপিল করা যাবে। অর্থাৎ কারাদণ্ডের সাথে অর্থদণ্ড দিলে আপিল করা যাবে, বাট শুধু অর্থদণ্ড যদি দেয় কত টাকা? 200 টাকা, তাহলে আপিল করা যাবে না। অনলাইনে একজন বলেন, উত্তর দেন যে সামারি ট্রায়ালে সর্বোচ্চ কত টাকা অর্থদণ্ড দেওয়া যায়? অনলাইনের ভাই বোনেরা বলেন।
তো 200 টাকা স্যার, কত দেওয়া যাবে সেটা নির্দিষ্ট না স্যার, তবে 200 পর্যন্ত দিলে আপিল হবে না, 200-র বেশি দিলে আপিল হবে। সামারি প্রথম টাইপ। হ্যাঁ বলেন, বলেন বলেন। সংক্ষিপ্ত স্যার, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট আর মেট্রো বোর্ডের ম্যাজিস্ট্রেট যেহেতু স্যার বিচার করতে পারে, তাদের আর্থিক ক্ষমতা অনুযায়ী দিতে পারবে না স্যার। জি। ধন্যবাদ স্যার। তো যতটুকু পড়লাম, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা বলেন। অনলাইনে যারা আছেন, অফলাইনে যারা আছেন, আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? আনোয়ারুল হক সাহেব, কোনো প্রশ্ন আছে? প্রশ্ন যদি না থাকে, যেহেতু আগামীকাল আপনাদের পরীক্ষা, আজকে আমাদের পড়া এই পর্যন্তই, বুঝছেন? আর আপনাদের আগামীকালের পরীক্ষার কথা বলে দিই, পরীক্ষা অনলাইনে অফলাইনে যখনই দেন না কেন, যে কয়টার সময় শুরু করবেন, যে কয়টার সময় শেষ করবেন, এটা এই কথাটা যেন খাতায় উল্লেখ থাকে। আর আগামীকাল সকাল 10টা থেকে সারাদিন এই জায়গায় পরীক্ষা দেওয়া যাবে। যে যে সময় আসবেন পরীক্ষা দিতে পারবেন, তবে দোহাই লাগে 4 ঘন্টার বেশি সময় পরীক্ষা দিবেন না। আর আপনাদের রোববার বিকাল 5টা 30-এ ক্লাস আছে। আমাদের ফৌজদারি কার্যবিধি আর 2 দিন লাগবে। রোববার আর সোমবার পড়লে ফৌজদারি কার্যবিধি শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। তো সবাই মনোযোগ দিয়ে আসবেন। আর বাকি পরীক্ষার কথা আমি দিক নির্দেশনা দিয়ে দিব। হ্যাঁ, ঠিক আছে, সবাই ভালো থাকেন, আল্লাহ হাফেজ।